গুড ইভিনিং। আজকে আমরা যে লাস্ট মক টেস্টটা তোমাদের দিয়েছিলাম, তোমরা অনেকে অ্যাটেম্প্ট করেছো, কেউ কেউ খুব ভালো পারফর্ম করেছো, কিন্তু ম্যাক্সিমাম জনেরই পারফরমেন্স বিলো অ্যাভারেজ, এটা সত্যি কথা। তো সেই মক টেস্টের সলিউশনটা আমরা কিন্তু তোমাদের প্রত্যেক শনিবারের মধ্যে, মানে যেদিন টেস্টটা শেষ হবে তারপরে কিন্তু আমরা আপলোড করব। যেরকম কথা হয়েছিল আমাদের মধ্যে, যে তোমরা কি করবে না, প্রথমে মাইন্ড ম্যাপটা তৈরি করবে, করার পর সেটা মাল্টিপল টাইমস লিখবে যতক্ষণ না মাথার মধ্যে ঢুকছে। তারপরে তোমরা কি করবে, তোমরা মক টেস্টটা দেবে। এবার মক টেস্টে কিছু যদি ভুল ভ্রান্তি হয়, যে কোনো কোশ্চেন পারলে না, সেটা আগে নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। তোমাদের এমসিকিউ বুক আছে, সেখান থেকে দেখবে, নোটটা আরেকবার খুলবে, খুলে দেখবে যে করতে পারছো কিনা। এইটা করার পর তারপরে কিন্তু আমরা যে সলিউশনটা প্রোভাইড করছি সেটা দেখবে, এবং দেখে জিনিসটা বুঝে তোমরা কিন্তু একটা কপি বানিয়ে নেবে, যে মনে হলো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আমি যদি সলভ তুলে নিই তাহলে আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তা সেই কোশ্চেনটা তখন তুলে নেবে। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। একটা টেন্ডেন্সি মক টেস্ট বা এমসিকিউ, এটা আমরা আজকে করছি সলিউশন, একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে কিরকম যেন একটা মনোভাব আছে, যে হয়তো টেস্ট সিরিজ করলে বা মক টেস্ট করলে বা 5টা এমসিকিউ বুক করলে ওই বইয়ের এবং ওই মক টেস্টের কোশ্চেনগুলোই আমাদের পরীক্ষায় দেবে, এবং আমরা জানবো যে এই কোশ্চেনের আনসার এ, এইটার আনসার বি, এটা সি, অ্যাকর্ডিংলি আমরা সেইভাবে মেরে চাকরিটা পেয়ে যাবো। এরকম হয় না, এরকম কোনোদিনও হয় না। ট্রেনিংটা আসলে কি, ট্রেনিংটা হচ্ছে আমাদের আগে থিওরি জানতে হবে, তারপর নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। সেই নিউমেরিক্যাল অ্যান্ড থিওরি অ্যান্ড কনসেপ্ট আমরা মক টেস্টে কাজে লাগাতে পারছি কিনা, এইটা হচ্ছে টেকনিক। নাকি উল্টোটা, যে আমি মক টেস্ট করে চাকরি পাবো বা টেস্ট সিরিজ দিয়ে চাকরি পাবো বা কয়েকটা এমসিকিউ বুক করে চাকরি পাবো, এটা টেকনিক নয়, এটা রং টেকনিক। 90% স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আজকের ডেটে দিচ্ছে, তারা কিন্তু এই টেকনিক ফলো করে এবং যথারীতি ব্যর্থ হয়। কোনো কোনো সময় হয়তো রিটিনে নামটা উঠে গেল, কিন্তু ইন্টারভিউতে গিয়ে দেখা যায় তারা কিছু বলতে পারছে না, তাদের সেখান থেকে বার করে দেওয়া হয়, দিয়ে তখন বলে যে দাদা আমি তো রিটিন পাচ্ছি, ইন্টারভিউ পাচ্ছি না, কি করব বলো। তার ভুলটা কোথায়? তার ভুল হচ্ছে সে কনসেপ্ট জানে না, সে থিওরি পড়েনি, সে নিউমেরিক্যাল পড়েনি, ওইগুলোর সাথে কোশ্চেনের কি মিল সেটা তার মাথার মধ্যে কোনোদিনও আসেনি, সে ভেবে দেখেনি। তো সুতরাং তার মক টেস্ট দিয়ে টেস্ট সিরিজ করে কোনো লাভ হবে না। এইটাই প্রসিডিওর। এই বলে আজকে আমরা কিন্তু আমাদের সলিউশনটা শুরু করছি। দেখে নেব কি কি কোশ্চেন ছিল, একটু দেখে নেব। এখন তোমাদের কোশ্চেনের সিরিজ কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, যে কারোর হয়তো 1 নম্বরের কোশ্চেনটা 5 নম্বরে আছে, আমি সব কটা কোশ্চেনই করিয়ে দেবো। তোমরা খালি সেগুলো একটু মিলিয়ে নেবে। যেমন প্রথম নম্বর কোশ্চেন বলছে যে এভরি মেটেরিয়াল ওবেস হুকস ল উইদিন ইটস। আমি আগেই বলেছি এসএসসি জেই, পিএসসি জেই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই কোশ্চেন বহুবার আগেও এসছে, খুব পুরোনো দিনের কোশ্চেন। কিন্তু কোশ্চেনে একটা টুইস্ট আছে, এটা আমি দিলাম কেন, এ তো অনেকেই জানে, সেমিস্টারের স্টুডেন্টরাও জানে, এটা কেন দিলাম, কারণ এই কোশ্চেনটা, এই যে কখনো বলে যে হুকস ল ভ্যালিড উইদিন, কখনো বলে আপ টু, কখনো বলে শুড নট ক্রস, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আছে। তো এইটার আমি একটা কমন সলিউশন যেটা বলেছি ভাই, মনে আছে নিশ্চয়ই, ক্লাসের সময় বলেছিলাম যে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে যে এলওপি, সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে এলওপি। কারণ আমরা মাইল স্টিলের যখন স্ট্রেস স্ট্রেন গ্রাফটা দেখি, তখন দেখেছি যে 0 থেকে শুরু করে এলওপি পর্যন্ত পুরো স্ট্রেট লাইন, মানে যা স্ট্রেন হবে তাই স্ট্রেস হবে, তার মানে এই পার্টটা লিনিয়ার, তার মানে হুকস ল ফলো করছে। হুকস ল মানে হোয়াট? হুকস ল মানে লিনিয়ার স্ট্রেস ভ্যারিজাস লিনিয়ার স্ট্রেন, কতদূর ফলো করছে? এলওপি পর্যন্ত। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে এলওপি। কিন্তু এরকম হতে পারে যে কিছু কিছু মেটেরিয়ালের এই এলওপি আর যে ইলাস্টিক লিমিট বলে যে পয়েন্টটা আছে, এই দুটোই নিয়ারলি ইকুয়াল কিছু কিছু মেটেরিয়ালের আছে। তখন সেই ক্ষেত্রে কোনো কোনো পরীক্ষায় কোনো কোনো বইতে ইলাস্টিক লিমিটও এইটার অ্যান্সার নিয়েছে। কিন্তু যদি দুটোই অ্যান্সার থাকে, বেস্ট অপশন হবে লিমিট অফ প্রপোর্শনালিটি। যদি এটা না থাকে তখন আমরা মারবো ইলাস্টিক লিমিট। এই হচ্ছে কেস। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো সি। ওকে, নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের
2 নম্বর কোশ্চেনে বলছে দ্য পার্সেন্টেজ অফ এলংগেশন অফ টেস্ট পিচ আন্ডার টেনশন ইন্ডিকেটস ইটস। কোশ্চেন না বুঝতে পারলে আরেকবার পড়বো। পরীক্ষার হলে এমনি হয় যে কোশ্চেনটা একবার পড়ে আমি বুঝতে পারলাম না, ফট করে একটা অ্যান্সার মারলাম, ভুল হয়ে যাবে, নেগেটিভ খাবো। না বুঝতে পারলে আরেকবার পড়বো কোশ্চেনটা। কিন্তু আবার এমনিও নয় যে সেই মক টেস্টের সেই কোশ্চেনটা নিয়েই আমি 5 মিনিট 10 মিনিট কাটাবো। এমনি তো হতে পারে যে পরের কোশ্চেনটা হয়তো এর থেকে অপেক্ষাকৃত সোজা। তো এই হচ্ছে ট্যাকটিক্স। এবার চলে যাবো এখানে কি বলছে, বলছে যে দ্য পার্সেন্টেজ অফ এলংগেশন অফ টেস্ট পিচ আন্ডার টেনশন ইন্ডিকেটস ইটস। টেস্ট পিচ মানে কার টেস্ট পিচ? মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ, যেটা মাইল্ড স্টিলের। তো তার যে পার্সেন্টেজ এলংগেশন মানে সে যে বেড়ে যাচ্ছে, এলংগেশন মানে সে যে বেড়ে যাচ্ছে। হ্যাঁ পিস হতো, এটা হয়তো মিসপ্রিন্ট আছে, টেস্ট পিচ বলে, যেটা পিস হতো স্পেসিমেন আর কি। তো এই যে এলংগেশনটা বলছে, এই এলংগেশনটা কি শো করে, কাকে শো করে? তা আমরা জানি যে মাইল্ড স্টিলকে আমরা যত বাড়াই তত সে বাড়তে থাকে। তার যে এলংগেশনটা, যে তাকে যত বাড়াচ্ছি সে বাড়ছে, এই প্রপার্টিটা কাকে শো করে? অবশ্যই এটা কিন্তু ডাক্টিলিটিকে শো করে। 2 এর অ্যান্সার হচ্ছে ডি। 2 এর অ্যান্সার হলো ডি। নেক্সট বলছে এ মেটেরিয়াল ইজ কল্ড ডাকটাইল ইফ ইট। একটা মেটেরিয়ালকে কখন ডাকটাইল বলবো? অনেক কটা ব্যাপার ছিল, যে বাই হুইচ ইট ক্যান বি স্ট্রেচড, আবার ছিল যে বাই হুইচ ইট ক্যান বি ড্রন আউট ইনটু এ স্মলার সেকশন বা ওয়্যার। আরেকটা ছিল মনে করো, দেখো যে প্লাস্টিক স্ট্রেনটা যখন 5%-এর বেশি হয়ে যাবে, তো তাহলে কি বলবো? 4টে অপশন দেখি। হ্যাজ লিটিল প্লাস্টিক এলংগেশন রেঞ্জ, হবে না, বলছে প্লাস্টিক এলংগেশনটা খুব কম, এটা নয়, অবশ্যই নয়। হ্যাজ লং প্লাস্টিক এলংগেশন রেঞ্জ, দেখলাম যে অনেকে এইটাকে অ্যান্সার মেরেছে, হ্যাজ লং প্লাস্টিক এলংগেশন রেঞ্জ। আপাতত হাতে রাখি, নেক্সট দেখি। কুড বি হ্যামার্ড ইনটু এ ভেরি থিন শিট, না এটা নয়, এটার মানে তো ম্যালিয়াবিলিটি। আচ্ছা, শোজ লার্জ ইলাস্টিক স্ট্রেন, ইলাস্টিক স্ট্রেনের তো কথাই হচ্ছে না ভাই। ইলাস্টিক স্ট্রেন মানে কোন কতদূর পর্যন্ত? ওই ইলাস্টিক লিমিট পর্যন্ত যে স্ট্রেনটা, দ্যাট ইজ হচ্ছে ইলাস্টিক স্ট্রেন, এবং তারপরে সেই আপার ইল পয়েন্ট থেকে লোয়ার ইল পয়েন্টে নামছে, ইল প্ল্যাটো হচ্ছে, তারপর সমস্তটাই প্লাস্টিক স্ট্রেন। তো ওই যে প্লাস্টিক স্ট্রেনটা মানে কনস্ট্যান্ট স্ট্রেসে ওইটা বাড়তে থাকছে হুড়ুর করে ওই ইল্ড প্ল্যাটোর জায়গাটা, ওই যে স্ট্রেনটা ওটা কত হবে? প্লাস্টিক স্ট্রেন গ্রেটার দেন 5% হবে। তখনই আমরা তাকে কি বলবো? তখনই আমরা তাকে ডাকটাইল মেটেরিয়াল বলবো। এই কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেছে, তো এটার বেস্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট বলছে দ্য এবিলিটি অফ মেটেরিয়াল, ও বাবা খুব সহজ কোশ্চেন, টু অ্যাবজর্ব এনার্জি টিল দ্য ব্রেকিং অর রাপচার টেক্স প্লেস ইজ নোন অ্যাজ। মেটেরিয়াল এনার্জি অ্যাবজর্ব করছে, হ্যাঁ, টিল হচ্ছে যে রাপচার, তাহলে একে কি বলে? অবশ্যই জানি, এটাকে বলে টাফনেস। বলেছিলাম টাফনেস মানে হচ্ছে এনার্জি, ইম্প্যাক্ট এক্সেট্রা, সাইক্লিক ব্লো এক্সেট্রা। এইটা যে মেটেরিয়াল অ্যাবজর্ব করে দ্যাট ইজ হচ্ছে সেই প্রপার্টির নাম টাফনেস। এবং টাফনেস অবশ্যই কিন্তু শো করে কাকে? টাফনেস শো করে কিন্তু ডাকটাইল মেটেরিয়ালকে। ব্রিটেলনেস তার ঠিক অপোজিট। ব্রিটেলনেস হচ্ছে যে রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচ অ্যান্ড অ্যাব্রেশন, সরি, ওইটা, এটা ছিল টাফনেস, ওটা ছিল হার্ডনেস। হার্ডনেস মানে রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচ অ্যান্ড অ্যাব্রেশন, ওইটা শো করে ব্রিটেল মেটেরিয়ালকে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে টাফনেস। নেক্সট পাঁচ নাম্বার কোশ্চেন, এ লিনিয়ার ফোর্স ডিফরমেশন রিলেশন ইজ অবটেন্ড ইন মেটেরিয়ালস। আবার বলছি, এ লিনিয়ার ফোর্স ডিফরমেশন রিলেশন ইজ অবটেন্ড ইন মেটেরিয়ালস। ব্যাপারটা কি একটু বুঝে দেখো, ব্যাপারটা একটু বুঝে দেখতে হবে, এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে?
লিনিয়ার, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ফোর্স ডিফরমেশন রিলেশন মানে মানে ওই মাইলস স্টিলের যে স্ট্রেস স্ট্রেন গ্রাফটা, স্ট্রেস স্ট্রেন নয় অ্যাকচুয়ালি ওটা কি, ওইটা হচ্ছে এইদিকে হচ্ছে ডিফরমেশন আর এইদিকে হচ্ছে লোড বা ফোর্স, তাই না? তো এই যে ফোর্স ডিফরমেশনটা লিনিয়ার হবে, কতদূর পর্যন্ত লিনিয়ার হয়? এলওপি পর্যন্ত লিনিয়ার হয়। আচ্ছা, তারপর ইলাস্টিক লিমিট পর্যন্ত কি লিনিয়ার হয়? হয় না। কিন্তু এলওপি পর্যন্ত ইলাস্টিক লিমিট পর্যন্ত মেটেরিয়াল ইজ ইলাস্টিক। এখন বলছে লিনিয়ার ফোর্স ডিফরমেশন রিলেশন ইজ অবটেন্ড ইন মেটেরিয়ালস। অপশন দেখবো, হ্যাভিং ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি, অবশ্যই এইটা হতে পারে, ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি হতে পারে। হ্যাভিং প্লাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি, এটা হবে না। ফলোইং হুকস ল, এইটা হবে। হুইচ আর রিজিড ইলাস্টিক মেটেরিয়ালস, হবে না। এবার দেখো এই অপশনটা দেখো সি এর দিকে, ফলোইং হুকস ল বটে, এবং এর সঙ্গে হুকস ল যতদূর ফলো করছে ততদূর মেটেরিয়ালটা কি হয়ে আছে? লিনিয়ার ইলাস্টিক হয়ে আছে। লিনিয়ার ইলাস্টিক হয়ে আছে, আমরা জানি এই এলওপি পর্যন্তই লিনিয়ার ইলাস্টিক হয় এবং এলওপি পর্যন্তই হুকস লটা কিন্তু মেনটেন করে, মানে যা এখানে বাড়াবো ওখানেও তাই, জাস্ট লোড দেবো তাই ডিফরমেশন হবে। বেস্ট অ্যান্সার ফলোইং হুকস ল, এইটা হচ্ছে অ্যান্সার। অনেকে মেরেছে হ্যাভিং ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি, তো হুকস ল পর্যন্ত এলওপি পর্যন্ত ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি আছে, আবার ইলাস্টিক লিমিট পর্যন্ত ইলাস্টিক স্ট্রেস স্ট্রেন প্রপার্টি আছে, দুই জায়গা পর্যন্তই আছে। কিন্তু লিনিয়ার কোন জায়গাটা? লিনিয়ার এই জায়গাটা মনে পড়ছে, সেই একটা জায়গা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে যে লিনিয়ার ইলাস্টিক কার্ভ, আর সেমলি এটা নন লিনিয়ার ইলাস্টিক কার্ভ। দুটোকেই লোড দিচ্ছি বাড়ছে, লোড ছেড়ে দিলে ব্যাক করে চলে আসবে। কোশ্চেনে করেছে লিনিয়ার ফোর্স ডিফরমেশন, তো সেটা নট নেসেসারি যে সেটা ইলাস্টিক হবে, ইলাস্টিক তো হবেই, সঙ্গে হুকস ল ফলো করবে। বেস্ট অ্যান্সার হচ্ছে সি, পাঁচেরটা। নেক্সট, দ্য এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ রিপ্রেজেন্ট, বহুবার হয়েছে, যে এরিয়াটা স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা টাফনেস অফ মেটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আরেকটা যে ক্লাস আমি নিলাম সেই ক্লাসে বললাম যে আপ টু এলওপি পর্যন্ত যে এরিয়া সেটা কিন্তু আবার স্ট্রেন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এখন বলেছে যে এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ উইদিন এলওপি, বলেছে কি উইদিন এলওপি বা ইলাস্টিক লিমিট, বলেছে কি এই টার্মটা ইউজ করেছে কোশ্চেনে? করেনি। যদি করতো তাহলে বলতাম ওই রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্স বা সিম্পলি স্ট্রেন এনার্জি। কিন্তু এখানে কি বলেছে? এরিয়া। এরিয়া মানে আমি কি বুঝবো? এরিয়া মানে আমি টোটাল এরিয়াটাকেই বুঝবো। তাহলে সেটা কাকে শো করে? টাফনেস অফ মেটেরিয়াল। যার যত বেশি এরিয়া সে তত বেশি টাফ। নেক্সট, নেক্সট বলছে অ্যাট ইল্ড পয়েন্ট অফ টেস্ট পিস দ্য মেটেরিয়াল, ইল্ড পয়েন্টে গিয়ে মেটেরিয়ালটা কি হয়? অপশন দেখব। অনেক সময় এমন হয় যে আমাদের মনে রাখতে হবে না, অপশন দেখে বিচার করব যে কোনটা হয়। ওবে হুকস ল, না এটা তো কখনোই হবে না। কেন হবে না? কারণ হুকস ল ওবে করে এলওপি পর্যন্ত। বিহেভস ইন অ্যান ইলাস্টিক ম্যানার, না হবে না, এটা ইলাস্টিক লিমিট পর্যন্তই পড়ে। রিগেইনস ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ আফটার রিমুভাল অফ লোড, এও তো হবে না, এর মানে ইলাস্টিকই। তাহলে লাস্ট অপশন পড়ে থাকছে আন্ডারগোজ প্লাস্টিক ডিফরমেশন। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বলছে
8 নম্বর কোশ্চেন, দ্য স্ট্রেস অ্যাট হুইচ extension of material takes place more quickly as compared to increase in load is called as, এক্সটেনশনটা হুড়ুর করে হবে কিন্তু লোডকে আমি ইনক্রিজ করব না, মানে কি লোডটা কনস্ট্যান্ট থাকবে। এক্সপ্যানশন হুড়ুর করে হবে, লোডটা কনস্ট্যান্ট থাকবে। কোন জায়গাটা মনে হচ্ছে, কোন জায়গাটা মনে হচ্ছে? এই জায়গাটা। তো এই জায়গার নাম কি ছিল? ইল্ডিং পয়েন্ট। বাদবাকিগুলো হবে না, কারণ ব্রেকিং পয়েন্ট তো এই জায়গাটা ব্রেকিং পয়েন্ট হবে না। প্লাস্টিক পয়েন্ট বলে আমরা কিছু জানি না। ইলাস্টিক পয়েন্ট, ইলাস্টিক লিমিট বলে একটা পয়েন্ট আছে এই এই জায়গায় করে, তো সেটাও হবে না। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে ডি। নয় নম্বর কোশ্চেন, নিউমেরিক্যাল দিয়েছে, বলেছে এস এ বি, এ সাফিক্স বি অ্যান্ড এ সাফিক্স সি আর দ্য ক্রস সেকশন অফ ব্রোঞ্জ অ্যান্ড কপার বার। দুটো বার আছে ব্রোঞ্জ অ্যান্ড কপার, যেই বললো আমার মাথায় ক্লিক করলো দিস ইজ এ কম্পোজিট মেম্বার অফ ইকুয়াল লেন্থ। তাহলে আমি এখানে চট করে এঁকে নেবো কম্পোজিট মেম্বার অফ ইকুয়াল লেন্থ, এঁকে নেবো, নিলাম এঁকে। একটা তাহলে কি, একটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে যে ব্রাশ, আর একটা কি, আর একটা কি, আর একটা হচ্ছে কপার। ইকুয়াল লেন্থ মানে এই দুটোই এল। আর তাদের স্পেস বলে দিয়েছে সিগমা বি আর সিগমা সি। আচ্ছা ঠিক আছে, এর এরিয়া হচ্ছে যে এ বি, এর এরিয়া এ সি, এর স্ট্রেস সিগমা বি, এর স্ট্রেস সিগমা সি। ওকে, বলেছে দেয়ার রেসপেক্টিভ স্ট্রেসেস ডিউ টু লোড হচ্ছে পি, তার মানে এখানে একটা ফোর্স আছে পি, এখানে একটা ফোর্স ঝুলছে পি। ইফ পি বি অ্যান্ড পিসি আর দ্য লোডস শেয়ার্ড বাই দেম দেন, মানে পিবি আর পিসি এই দুটো লোড যদি তারা শেয়ার করে নেয় তাহলে কি হবে, এটা একটা ব্যাপার। তাহলে যে ছবিটা আঁকলাম এটা তো তাহলে প্যারালাল কানেকশন, অবশ্যই প্যারালাল। প্যারালাল কানেকশন পি ফর আমি জানি, প্যারালাল কানেকশনে পি মানে দুটো পি যোগ হয়ে যায়, তাহলে আমি কি বলবো, পি ব্রাশ প্লাস হচ্ছে যে পি ওই কপার। তাহলে এইটা একটা জিনিস পেলাম। আর একটা জিনিস জানি আমি প্যারালাল কানেকশনে, যে যেটা ডেল্টা, সেই ডেল্টাটা সমান হয়, মানে ও যা বাড়বে পাশেরটাও তাই বাড়বে, ওইটাই টোটাল ডেল্টা। ডেল্টা সমানই ডেল্টা বি সমানই ডেল্টা সি, তাই না? এইবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, বলেছে এর মধ্যে কোন অপশনগুলো কারেক্ট। দেখো পি সমান পিবি প্লাস পিসি, এইটা কারেক্ট, এটা কারেক্ট আছে। আচ্ছা, এবার পি মানে বলছে এ বি ইন্টু সিগমা বি প্লাস এসি ইন্টু সিগমা সি, অবশ্যই হবে। স্ট্রেস মানে হোয়াট, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স আপন এরিয়া, তাহলে ফোর্স মানে কি, স্ট্রেস ইন্টু এরিয়া। তাহলে এটাকে আমি ফার্দার লিখতে পারি তো, যে এ বি ইন্টু সিগমা বি প্লাস এসি ইন্টু সিগমা সি, তার মানে এই অপশনটাও কনফার্ম। এখন এই অপশনটা কনফার্ম হবে কিনা এটা দেখার জন্য দাঁড়ানোর দরকার নেই, দুটো কনফার্ম হয়েছে মানে অল অফ দ্য অ্যাবাভ কনফার্ম হবে, মানে পরীক্ষার হলে আমরা তাই করব। কিন্তু এটা আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আসছে। তাহলে সেটা আসছে এই এই জায়গা থেকে, এই ডেল সমান ডেল বি সমান ডেল সি, এই জায়গা থেকে আসছে। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এখানে বলি ইয়ংস মডুলাস ই, তাহলে আমি কি বলবো, স্ট্রেস বাই স্ট্রেন। আবার স্ট্রেসের জায়গায় স্ট্রেসটা রাখছি, ই এর জায়গায় লিখছি ডেল্টা এল বাই এল, এলটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই হচ্ছে ইয়ংস মডুলাস মানে সিগমা এল বাই ডেল্টা এল, এটা আসছে। এখান থেকে যদি আমি ডেল্টা এলটাকে আমি যদি বার করি, এখান থেকে আমি ডেল্টা এল বার করছি, কোনাকুনি গুণ করব, অবশ্যই ডেল্টা এল সমান আসবে সিগমা এল বাই ই, ইয়েস অর নো, ডেল্টা এল সমান সিগমা এল বাই ই। তাহলে এবার যদি দুটো মেটেরিয়াল ব্রাশ আর কপার, তাহলে ব্রাশেরও আমি তাহলে লিখতে পারি, ব্রাশ আর কপার দুটো মেটেরিয়াল ছিল, তা আমরা তো জানি যে ডেল্টা সমানই ডেল্টা বি সমানই ডেল্টা সি। তাহলে ব্রাশের ডেল্টার ঘরে আমি কি লিখতে পারি, লিখতে পারি যে সিগমা বি এল বাই
ইটা আলাদা দিয়েছে, অবশ্যই দিয়েছে ইবি। আর কপারের ঘরে কি লিখতে পারি? কপারের ঘরে আমি লিখতে পারি যে সিগমা সি এল বাই ইসি। এল এল কেটে দাও, ও কোনাকুনি ওপর নিচে করে দাও, এইটা পাবে, দেখো এইটা পাবে সিগমা বি বাই সিগমা সি, সিগমা বি বাই সিগমা সি সমান ইবি বাই ইসি। তাহলে এইটাও যে কারেক্ট, তাহলে মেন আমার কি হলো, অল অপশনস আর কারেক্ট, এইটাই আমার কারেক্ট অ্যান্সার। আমি যেই দুটো বুঝে গেলাম আর একটা আমি দেখতেই যাব না, তাই না? বাস, নেক্সট। আগের কোশ্চেনটা কত নম্বর হলো? এটা হয়ে গেছে। ওকে, এটা একটা নিউমেরিক্যাল অঙ্ক দিয়েছে, খুব ইজি। বলেছে একটা লোড আছে 1960 নিউটন ইজ রেজড at the end of a steel wire. The minimum diameter of wire so that the stress in the wire does not exceed এত। তার মানে কি কি আমায় বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে সিগমা, স্ট্রেসটা কত বলে দিয়েছে, সিগমা বলে দিয়েছে। সিগমা কত বলেছে? 100 এমপিএ, 100 নিউটন পার মিলিমিটার, এইটা পারমিসিবল স্ট্রেস। আর কি বলেছে? লোড বলে দিয়েছে 1960 নিউটন। আর আর কিছু বলেছে? আর কিছু বলেনি। বলেছে যে ডায়ামিটার অফ ওয়্যার কত হবে, মানে একটা তার আছে যে সেখান থেকে এই লোডটা আর কি ঝুলছে, কত না 1960। স্ট্রেস বলে দিয়েছে যে এই তারে কত স্ট্রেস হবে ম্যাক্সিমাম, বলেছে ডায়ামিটারটা বার করো। খুব ইজি, এটা তো বলার কিছু নেই, আমরা জানি যে সিগমা সমান হচ্ছে পি বাই এ। তাহলে আমি এটা বার করে নেবো। সিগমা দেওয়া আছে 100, পি দেওয়া আছে 1960, এ মানে কি π/4 ইন্টু ডি স্কোয়ার, ওপরে 4 চলে যাবে, সেখান থেকে আমরা ডিটা কত এটা ফাইন্ড আউট করব। খুব ইজি, খুব ইজি অঙ্ক। এটার অ্যান্সার আসবে 5 মিলিমিটার সি, এটা আসবে 5 সি। নেক্সট, বলছে টু বার্স অফ ডিফারেন্ট মেটেরিয়াল আর অফ দ্য সেম সাইজ আর সাবজেক্টেড টু সেম টেনসাইল ফোর্স। ওই যে টু বার বলেছে ডিফারেন্ট মেটেরিয়াল, মানে এটা কিসের অঙ্ক? এটা কম্পোজিট বারের অঙ্ক। ঠিক ধরেছি, কম্পোজিট বারের এটা অঙ্ক, তাই না? তো ঠিক আছে, দুটো বার আছে ডিফারেন্ট মেটেরিয়ালের। আর কি কি বলে দিয়েছে? আর বলেছে ডিফারেন্ট মেটেরিয়ালের দুটো বার আছে, ঠিক আছে, এটাকে নাম্বার 1 দিচ্ছি, এটাকে নাম্বার 2 দিচ্ছি। আর অফ সেম সাইজ and subjected to same tensile force. Same size and subjected to same tensile force, ঠিক আছে? তার মানে P1 কোশ্চেনে কি কিছু গন্ডগোল হচ্ছে? মানে আমি আগের কোশ্চেনটা কি ঠিক খুললাম? মানে সিরিজ মিস হয়ে যাচ্ছে না তো? আগেরটা 10 নম্বরই ছিল। মনে হচ্ছে তো একটা মিস হয়ে গেল মাঝখানে। এক মিনিট, এর নাম্বারিং গুলো করতে হবে, নাহলে হবে না।
আচ্ছা, এইটাই দুটো বার বলেছে of different material are of same size and subjected to same tensile force. If the bar have unit elongation in the ratio of 4:7, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি কি ব্যাপার, বুঝে গেছি ব্যাপারটা কিছুই নয়, দুটো বার আছে, একটা হচ্ছে বার 1, একটা বার 2, তাহলে তাদের যে এলংগেশনের যে রেশিওটা ডেল্টা 1:ডেল্টা 2, এটা বলছে 4:7, ঠিক আছে। আর কি বলছে যে দুটোর যে ফোর্স আছে P1 সমানই হচ্ছে P2 সমানই হচ্ছে P, এটা বলেছে। সেম সাইজ বলেছে এখানে, তাই না? আর সেম সাইজ মানে সবগুলোই A1 সমান A2 সমান A, তাই না? তাই L1 সমান L2 সমান L, মানে সব সমান, ঠিক আছে। দিয়ে বলেছে যে তাহলে তাদের মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিওটা কি হবে, এইটা দিয়ে দিয়েছে, বলেছে যে মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও কি হবে। কোনো ব্যাপার নয়, আমরা জানি যে ডেল্টা মানে PL/A, PL/A। তাহলে আমি যদি এখানে ডেল্টা 1 লিখি তাহলে P1 L1/A1E, আবার ডেল্টা 2 মানে তখন P2 L2/A2E। এখন P1 P2 L1 L2 সব তো এক, তাই না? তার মানে ভেবে দেখো জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো যে ডেল্টা 1 সমান ছিল PL/A, এখন PLA সব এক, তাহলে পড়ে থাকলো কি শুধু 1/E পড়ে থাকলো, আর ডিভাইড বাই যদি আমি ডেল্টা 2 করি সেখানেও কি পড়ে থাকলো 1/E2 পড়ে থাকলো। তো এদের রেশিওটা বলছে কত 4/7, তাহলে আর যে E1/E2 এর রেশিও কত হবে এটাই তো চেয়েছে, তাহলে কত হবে E1/E2 উল্টোটা হয়ে যাবে, এটা অপশানে আছে, অপশানে নেই, নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট বলছে যে কম্পাউন্ড বার কনসিস্ট অফ 2 বারস অফ ইকুয়াল লেন্থ, ঠিক আছে। কম্পাউন্ড বার বলেছে, আচ্ছা তাহলে ছবি এঁকে নি, কম্পাউন্ড বার বললেই ফাট করে ছবিটা এঁকে নেবো, কানেকশন বুঝে যাব, ফর্মুলা লিখে দেবো। কম্পাউন্ড বার ইকুয়াল লেন্থ, আচ্ছা ঠিক আছে, এই দুটোর লেন্থই হচ্ছে L, কোনো অসুবিধা নেই। নেক্সট, স্টিল বারও আছে, আচ্ছা আবার ব্রাশের বারও আছে, আচ্ছা ঠিক আছে, একে স্টিল বলছি আর আমি একে ব্রাশ বলছি। একটা স্টিল একটা ব্রাশ, আর তাদের বিভিন্ন প্রপার্টি বলে দিয়েছে। সাবজেক্টেড টু এ কম্প্রেসিভ লোড, মানে এখানে একটা লোড ঝুলছে, মানে কম্প্রেসিভ, ওইদিকে অবশ্যই ওইদিকে অ্যাক্ট করবে। সাবজেক্টেড টু এ কম্প্রেসিভ লোড কত, এত নিউটন, এটা P, ঠিক আছে। আর এই যে বারগুলোর বিভিন্ন প্রপার্টি বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে, একটা স্টিলের বলে দিয়েছে, সরি স্টিলের বলে দিয়েছে, কি কি বলেছে স্টিলের, ক্রস সেকশন এরিয়া, তাহলে এ স্টিল 3500, এইদিকে ব্রাশ আছে এ ব্রাশ 3000,
আর কি বলেছে, ইয়ংস মডুলাস বলে দিয়েছে। ওকে, 0.2 mn পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। আর ইবি কত বলেছে, 0.1 mn পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে না, দিয়ে বলেছে যে যে স্ট্রেস গুলো ডেভেলপড হবে এই দুটো বারে, তার মানে এখানে সিগমা স্টিল ডেভেলপড হবে আর এখানে সিগমা ব্রাস ডেভেলপড হবে, এগুলো কত করে হবে সেটা জানতে চেয়েছে। কোনো ব্যাপার নয়, প্যারালাল কানেকশনের ফর্মুলা দিয়ে হবে। এই একটা অঙ্ক আমি তোমাদের করিয়েছিলাম যতদূর মনে পড়ছে আমার, প্যারালাল কানেকশনের ফর্মুলা দিয়ে হবে, কোনো ব্যাপার নয়। প্যারালাল কানেকশন আমি জানি যে পি সমান P1 প্লাস P2, এখানে তো P1 P2 বলবো না, বলবো পি স্টিল প্লাস পি ব্রাস, এইটা একটা জানি। আর একটা আমরা জানি যে টোটাল যে ডেল্টাটা হবে সেইটা ডেল্টা এল স্টিল আর ডেল্টা এল ব্রাসের একই হবে, একই হবে। তো আবার আমি এখান থেকে এমনি করতে পারি, টোটাল ডেল্টা মানে কি, পিএল বাই এই, এ কে আবার কি লিখবো, এএস বাই এএস ইন্টু ইএস প্লাস এ ব্রাস ইন্টু ই ব্রাস, এমনি লিখবো। এটা সমানই, যে কোনো একটাকে নিয়ে নাও, ধরো এইটাকে নিচ্ছি, সমানই ডেল্টা এল স্টিল, তাহলে কি লিখবো, লোড ইন স্টিল ইন্টু হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই এরিয়া অফ স্টিল ইন্টু হচ্ছে ইয়ংস মডুলাস অফ স্টিল। এবার দেখো, এবার আমরা কি করবো, এল তো সমান আছে, এল তো ডিলিট হয়ে যাবে, এলটা নিয়ে কোনো কথা না, এল ডিলিট হয়ে যাবে, এল ডিলিট হয়ে যাবে। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে কিন্তু স্ট্রেস, স্ট্রেস ফাইন্ড আউট করতে গেলে প্রত্যেকের পি তো বার করতে হবে, তবে তো পি কে এরিয়া দিয়ে ভাগ করব স্ট্রেস পাবো। তা আমি এখান থেকেই পেয়ে যাব, এখানে টোটাল লোড পি সমান কত, পি সমান এখানে বলে দিয়েছে এইটা, এখানে পুট করে দেবো আমি, নিচে ক্যালকুলেশন হবে এএস ইন্টু ইএস, বলা আছে এখানে, এই 3500 ইন্টু 0.2 প্লাস 3000 ইন্টু 0.1 সমান পিএস, আবার এরিয়া অফ স্টিল মানে কত, এরিয়া অফ স্টিল মানে 3500 আর ইয়ংস মডুলাস অফ স্টিল মানে 0.2। এই তো ব্যাপার, এইখান থেকে আমি পিএস বার করতে পারবো না, অবশ্যই পারবো, এই তো 7-8 এর গুণ ভাগ এইসব। পিএস কত হবে, শূন্য শূন্য কাটবো, পিএস কত হবে বার করে ফেলতে পারবো, যেই পিএস বার করে ফেলতে পারবো, এরিয়া অফ স্টিল এখানে দেওয়া আছে, তাহলে সিগমা এস কত হবে, সিগমা এস মানে হবে পিএস বাই এস, আর যে পিএস যে বার করতে পারবে সে এখানে পিএস এর ভ্যালুটা পুট করে পিবিও বার করে ফেলতে পারবে। এবার পিবি বাই এবি করবে, তাহলে সিগমা বি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এগুলো খুব ইজি অঙ্ক, একটু নিউমেরিক্যাল অঙ্ক, একটু মানে কষলেই জিনিসটা পাওয়া যাবে। অ্যান্সার আসছে এইটা। ওকে, হ্যাঁ হয়তো এটা করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, এত কিছু তো লিখবো না আমরা, তো যখন টেস্ট দিচ্ছি তখন শর্ট ক্যালকুলেশন করবো, এত কিছু লিখবো না, ঠিক আছে না। নেক্সট, নেক্সট বলছে হুইচ ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, তাহলে মাইল স্টিল হ্যাজ টু ইল্ড পয়েন্ট, এটা রাইট, এটা কোনো অসুবিধা নেই। ওকে, আপার ইল্ড লোয়ার ইল্ড মাইল স্টিলে হয়, মাইল স্টিল শোজ স্ট্রেন হার্ডেনিং, এটা ওকে, মাইল স্টিল ইজ এ ডাকটাইল ম্যাটেরিয়াল, এটাও ঠিক বলেছে, তাহলে কোনো পয়েন্টই ফলস নয়, নান অফ দিস অ্যান্সার, খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, এইটা একটা ট্রিকি কোশ্চেন বলতে পারো,
এইটা মানে আমি আগে করিয়েছি, মানে কনসেপ্ট থেকেই আসছে, আলাদা কিন্তু কিছু কেস নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা কোশ্চেনটা কি বলেছে, বলেছে if all dimension of a prismatic bar are elongation under its own weight are increased in the proportion m:1, then the total elongation will increase in the ratio of, কোশ্চেনটা একটু খুঁজে নিই বলছি। ঠিক আছে, কোশ্চেনটা পড়ি। ইফ অল ডাইমেনশন অফ প্রিজমেটিক বার, ঠিক আছে, টাইপিং মিস্টেক নেই, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি বলছে, বলছে সব ডাইমেনশন গুলোই একটা প্রিজমেটিক বার আছে, ঠিক আছে, তার সব ডাইমেনশন গুলোই, আচ্ছা প্রিজমেটিক বার আছে সেটা ওন ওয়েটে ঝুলছে, তাহলে সব ডাইমেনশন গুলোই increased in the proportion of m:1, then the total elongation will increase in ratio। আচ্ছা এই যে টোটাল এলংগেশনটা এটা কিসের জন্য, এখানে বলা আছে ওন ওয়েট, তার মানে বলতে চাইছে, পাতি বাংলা কথা যেটা বুঝছি, যেটা বলতে চাইছে যে প্রিজমেটিক বার আছে ঝুলছে, এবার তার ওন ওয়েটের একটা ডিফ্লেকশন হবে, এর সমস্ত ডাইমেনশন গুলোকে যদি m:1 অনুপাতে আমি বাড়িয়ে দিই, তাহলে পরে আমার যে টোটাল এলংগেশনটা, নতুন যে এলংগেশনটা হবে তার মানে কত সে ইনক্রিজ করবে, কত রেশিও ইনক্রিজ করবে। এখন দেখো এটা করতে গেলে আমাকে জানতে হবে যে এর যে ডেল্টা এল ডিউ টু ডেড লোড, এটা কত হয়, এটা হয় গামা এল স্কোয়ার বাই 2e, হয়তো গামা এল স্কোয়ার বাই 2e। এখন আমরা বারবার পড়েছি যে এইটা প্রপোর্শনাল উইথ গামা, প্রপোর্শনাল উইথ এল স্কোয়ার, প্রপোর্শনাল উইথ 1/e। এখানে কোনো এরিয়া, কোনো ভলিউম এইসব কথা আছে নেই তো, কি আছে, শুধু এল এর কথা আছে। তা ও সব ডাইমেনশন আমাকে এখানে অল ডাইমেনশন ডবল করলো না ট্রিপল করলো সেসব আমার দেখে লাভ নেই, আমার কার সাথে কাজ, আমার হচ্ছে এল এর সাথে কাজ। এল ডবল হয়েছে না ট্রিপল হয়েছে দ্যাটস দ্য ম্যাটার, কারণ এল এর সাথে ডিপেন্ড করে, এরিয়া ফেরিয়ার উপর ডিপেন্ড করে না। তো এখানে আমি কি করব, অল ডাইমেনশন ডবল ট্রিপল যা হোক, আমি দেখবো এল কত হয়েছে, এইটা দেখলেই আমি পেয়ে যাব। তাহলে প্রথম অবস্থায় ছিল গামা এল স্কোয়ার বাই 2e, এখন যদি m:1 এ বাড়িয়ে দেয় তাহলে ml হয়ে যাবে, এখনকার যে লেন্থ সেটা ml হয়ে যাবে, তাহলে গামা এল এর জায়গায় আমি কি বসাবো, ml এর হোল স্কোয়ার বাই 2e। তাহলে আমার এখন এটা কত এলো, এটা এলো তাহলে m স্কোয়ার গামা এল স্কোয়ার বাই 2e, m স্কোয়ার গামা এল স্কোয়ার বাই 2e, আর এটা ছিল গামা এল স্কোয়ার বাই 2e, আর এটা m স্কোয়ার গামা এল স্কোয়ার বাই 2e, এই দুটো জিনিস একই। তাহলে কত অনুপাতে বাড়লো, তাহলে এটা 1:m স্কোয়ার আমাদের অপশানে আছে, দেখো 1:m স্কোয়ার অনুপাতে এইটাই বাড়ছে, এইটাই মোটামুটি প্রবাবল অ্যান্সার, ঠিক আছে। তো এই কনসেপ্ট থেকে কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক আসে, আমাকে বলবে সব ডাইমেনশন বাড়িয়ে দিয়েছি, দরকার নেই, আমি দেখবো লেন্থটা কত বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা করব। নেক্সট, নেক্সট হচ্ছে সার্কুলার এ বার অফ সার্কুলার ক্রস সেকশন। আচ্ছা বুঝে গেছি, ভ্যারিজ ফ্রম ইউনিফর্মলি ফ্রম এ ক্রস সেকশন 2D to D। আচ্ছা তার মানে একটা সার্কুলার ক্রস সেকশনের বার আছে, কেমন ভাবে ডায়ামিটারটা ভ্যারি হয়েছে, বলছে একদিকে ডি আছে, একদিকে 2D আছে, এইরকম ভাবে ডায়ামিটারটা ভ্যারি করে গেছে। বলেছে ইফ দ্য এক্সটেনশন অফ বার ইজ ক্যালকুলেটেড ট্রিটিং ইট অ্যাজ এ বার অফ অ্যাভারেজ ডায়ামিটার, এই কথাটাই খুব ইম্পর্টেন্ট, এইটাই অনেকে মিস করে ফেলেছে। এক্সটেনশন অফ বারটা আমি ক্যালকুলেট করব,
কি করে করব? ট্রিটিং ইট অ্যাজ এ বার অফ অ্যাভারেজ ডায়ামিটার, অ্যাভারেজ ডায়ামিটার ধরে আমি এক্সটেনশন বার করব। তাহলে এই দুটোর অ্যাভারেজ ডায়ামিটার কত হয়? ডি প্লাস 2d/2 মানে 3d/2, তার মানে কত? 1.5d। 1.5d এর অ্যাভারেজ একটা বার ধরে 1.5d এর একটা অ্যাভারেজ বার ধরে আমি তার কি করব? এলংগেশনটা বার করব। দেন দ্য পার্সেন্টেজ এরর কত হবে? মানে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে একবার এই ডি, একদিকে ডি একদিকে 2d, অবশ্যই লোড আছে, লোড না থাকলে হবে না, কোশ্চেনটা ইনকমপ্লিট। একটু কোন এক পরীক্ষা দিয়েছিল, আমাদের কিছু করার নেই, লোড আছে। তো একদিকে ডি একদিকে 2d, তো ডি আর 2d ধরে একবার এলংগেশন বার করব, আর একবার অ্যাভারেজ ডায়ামিটার ধরে 1.5d হচ্ছে ডায়ামিটার অ্যাভারেজ, এইটা ধরে একবার এলংগেশন বার করব, দিয়ে বার করতে হবে কত পার্সেন্টেজ এরর হলো। মানে ডি 2d ধরে একবার বার করব, তো আর একবার 1.5d ধরে করব, তাহলে কত পার্সেন্ট এদিক ওদিক হবে, কত পার্সেন্টেজ এরর প্রথমটার থেকে দ্বিতীয়টায়, এইটা বার করতে হবে। খুব ইজি, একবার 2d ডি দিয়ে করব, একবার 1.5d দিয়ে করব, কোনো ব্যাপার না। তাহলে ফার্স্ট কেসে ডেল এল ফার্স্ট কেসে আর কি ডেল এল 1 বলছি এটাকে, ফর্মুলা কি আছে? 4pl/πe d1 d2, খুব ইজি, এখানে বসিয়ে দেবো 4pl/π, এবার d1 d2 এর জায়গায় বসাও, একটা হবে d একটা হবে 2d, তাই না? 2 2 কেটে দাও, তার মানে 2pl/π d স্কোয়ার এমনি আসছে, 2pl/π d স্কোয়ার, এইটা একটা। আর একটা 2 নম্বর কেসে বলছে অ্যাভারেজ ডায়ামিটারের যখন কেসটা আসছে, তখন কি বলছে? ওই সেম অঙ্কটা তুমি অ্যাভারেজ ডায়ামিটার নিয়ে করো, সেম অঙ্কটাই করো অ্যাভারেজ ডায়ামিটার নিয়ে। তাহলে আমরা শিখেছিলাম একটা, মনে আছে, যে যদি সার্কুলার কিন্তু প্রিজমেটিক হয়, সার্কুলারই কিন্তু প্রিজমেটিক, তখন তার যে এই যে ডায়ামিটার এটা 1.5d, তখন ফর্মুলা কি হবে? ফর্মুলা ওইটাই হবে, ফর্মুলা ওইটাই হবে। তখন কি হয়? 4pl/πe d স্কোয়ার, মনে পড়ছে? ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বলেছিলাম যে ডি সমান √d1 d2 বলেছিলাম ফার্স্ট ক্লাসে, মনে হয় যতদূর সম্ভব ডেমোতে বলেছিলাম। এই d1 d2 এর জায়গায় ডি স্কোয়ার বসাচ্ছি, ফর্মুলাটা জানতে হবে, নইলে করতে পারবে না। pl/e থেকেও করতে পারো, ঠিক আছে? তো এইখানে আমি এই ডি এর জায়গায় কত বসাবো? অ্যাভারেজটা। এখানে কত বসাবো? অ্যাভারেজটা বসাবো। তাহলে উপরে ওকে, ঠিক আছে, 4pl/πe ইন্টু হচ্ছে 1.5d এর হোল স্কোয়ার, 15 15 225, 2.25 হবে। তাহলে একটা 4/2.25, আর এখানে আছে 2, একটা 4/2.25, একটা হচ্ছে 2, এইটা মোটামুটি আসে 1.77। 4 বাই যদি ওইটা করি আমি, 15 স্কোয়ার, 15 15 225, আর এটা হচ্ছে 2, তাহলে এখানে বেরোলো 1.77, আর এখানে ফাইনালি কত এলো? বাদবাকি ডাটাগুলো তো একই আছে, এখানেও পিএল আছে, পাই ই ডি স্কোয়ার আছে, এখানেও পিএল আছে, পাই ই ডি স্কোয়ার আছে। এখানে ইটা দিইনি না, 4pl/π ই d1 d2 হতো, সরি। এই 4pl/π ই ডি স্কোয়ার, এই জিনিসটা তো ক্যান্সেল হয়ে যাবে, এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, সবই ক্যান্সেল হয়ে গেল। এখানেও এই যে pl/π ই ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1.14 বাই, এখানে পড়ে থাকবে 4/15 15 225, 4/2.25, আর এখানে 4/2, তাহলে এইটা কত আসছে? 1.77, এটা 2 আসছে। তাহলে কত পার্সেন্ট এলংগেশন হলো? তাহলে আমি 2 মাইনাস 1 পার্সেন্টেজ এরর কত হলো? 2 মাইনাস 1.77/2 করব, ইন্টু 100% করব, ওই মোটামুটি আমরা অ্যান্সার পাবো 10%। 10% এখানে নেই, কাছাকাছি অ্যান্সার হচ্ছে ওই 11% অ্যান্সার আসবে, 11% অ্যান্সার আসবে, 10% আমাদের আছে কাছাকাছি, এটা মেনে দেবো। 15 প্রবাবল অ্যান্সার হচ্ছে এ। নেক্সট।
16 নম্বরে কোশ্চেনে ওই সেম কনসেপ্ট থেকে আবার কোশ্চেন দিয়েছে, বলেছে ইফ অল দ্য ডাইমেনশন অফ এ প্রিজমেটিক বার অফ স্কোয়ার ক্রস সেকশন সাসপেন্ডেড ফ্রিলি from ceiling of roof are doubled, then the total elongation produced by conveyor will increase. কোনো ব্যাপার নয়, আমি জানি ও যেই নিজে ঝুলছে মালটা, ও যখনই ঝুলছে, একটা বার যখনই ঝুলছে ওন ওয়েটে, তাহলে তার ডিফরমেশন কত হয়, গামা এল স্কোয়ার বাই 2e, এটা তো বুঝলাম। তাহলে কার কার ওপর, ভ্যারিজাস গামা, ভ্যারিজাস এল স্কোয়ার, ভ্যারিজাস 1/e, আর কারোর ওপর ডিপেন্ড করে না। এই কনসেপ্ট বারবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবার অল ডাইমেনশন বাড়া কিউব করুক কি করুক আমার কিচ্ছু জানার দরকার নেই, আমার কি জানতে হবে যে সব ডাইমেনশন গুলো ডবল করেছে। আমার তো সব ডাইমেনশন নিয়ে লাভ নেই, আমার তো শুধু এল নিয়ে লাভ আছে। তাহলে এল কে ডবল করে দিয়েছে, ফার্স্ট কেসে এল ছিল, সেকেন্ড কেসে তাহলে 2l হয়েছে, তাহলে 2l এর কি হবে, 2l এর স্কোয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে যা ডিফ্লেকশন হবে, তাহলে এই ক্ষেত্রে ডিফ্লেকশন কত হয়ে যাবে, এটা 4l স্কোয়ার হয়ে যাবে, তাই না? ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? এর সাথে প্রপোর্শনাল ছিল এল স্কোয়ার, তাহলে নতুন যে ডিফরমেশন ডেল্টা ডেড লোড ড্যাশড, তাহলে সেটা কত হবে, সেটা হবে 4l স্কোয়ার। তাহলে এল স্কোয়ার আর 4l স্কোয়ার, তাহলে ক টাইমস বাড়লো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4 টাইমস, মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, নেক্সট বলেছে এ রাউন্ড স্টিল বার অফ ওভারঅল লেন্থ 40 সেন্টিমিটার consists two equal portion of 20 centimeter each having diameter of 10 and 8 respectively. ওকে, ঠিক আছে। তার মানে রাউন্ড স্টিল বার আছে 40 সেন্টিমিটারের, 2 ইকুয়াল পোর্শন 20 করে, একটার ডায়া 10 আর একটার ডায়া 10 আর একটা ডায়া হচ্ছে কত না 8। এইটার ডায়ামিটার ধরে নাও নয়, কোশ্চেনে দেওয়া আছে, একটা ডায়ামিটার হচ্ছে 10 ডি আর এইটা হচ্ছে 8। আর কি বলেছে টোটাল 40, প্রত্যেকটা ইকুয়াল পার্ট আছে 20 করে। ওকে, the rod is subjected to a tensile load of 10 ton. এই রডে যে লোডটা দেওয়া হয়েছে পি লোড, সেটা হচ্ছে 10 টন। the elongation will given by, elongationটা কি করে বার করব, আর একটা ডাটা দিয়েছে যে দুটোরই ই সমান 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। যে কি বলেছে আমার ফাইনালি কি চেয়েছে, এলংগেশন ডেল্টা এল চেয়েছে, ও খুব ইজি, সুপারপজিশন থিওরেম, ডেল্টা এল 1 প্লাস ডেল্টা এল 2 P1 L1 বাই A1E প্লাস P2 L2 বাই A2E। বসিয়ে দেবো, ভ্যালু বসিয়ে দেবো। এখন এটা কি কানেকশন আছে, এটা সিরিজ কানেকশন আছে, তার মানে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, সব 10, তাই না? বসিয়ে দেবো। আর এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো, একটায় বসাবো π/4 × 10 স্কোয়ার A1 এর জায়গায়, আর একটায় বসাবো π/4 × হচ্ছে 8 এর স্কোয়ার, এইটা আর এক জায়গায় বসাবো A1 A2 এর জায়গায়। ই সেম আছে,
এল এর জায়গায় 20 করে বসাবো, বসিয়ে এটা পাতি যোগ করে দেবো, এটার অ্যান্সার আসছে এরটা 1/10 পাই 1/25 প্লাস 1/16। ক্যালকুলেশন করে দেখবে, ইজি অঙ্ক। ঠিক আছে, ওকে। নেক্সট বলেছে যে মাইল্ড স্টিল বার ইজ ইন টু পার্টস হ্যাভিং ইকুয়াল লেন্থ। এটাও প্রায় ওই রকমেরই অঙ্ক। মাইল্ড স্টিল বারের দুটো পার্ট আছে, ইকুয়াল লেন্থ আছে। এরিয়া অফ ক্রস সেকশন পার্ট 1 ইজ ডবল দেন পার্ট 2। আচ্ছা, প্রথমটার এরিয়া দ্বিতীয়টার চাইতে ডবল, তার মানে ডায়ামিটারও ডবল, মানে এরিয়াটা ডবল, মানে, তাই না? এটা হচ্ছে পার্ট 2। তাহলে তাহলে আমি সেরকম ভাবে লিখবো না, কারণ ডায়ামিটার ডবলের সাথে কোনো এরিয়া ডবলের কোনো সম্পর্ক নেই। এরিয়া অফ ক্রস সেকশন অফ পার্ট 1 এটা আছে, এইটা পার্ট 1, এইটা পার্ট 2, ইকুয়াল লেন্থ আছে, এইটাও এল আছে, এইটাও এল আছে। এইবারে ক্যারিজ অ্যান অ্যাক্সিয়াল লোড পি। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। দেন দ্য রেশিও অফ এলঙ্গেশন অফ পার্ট 1 টু দ্যাট ইন পার্ট 2 উইল বি। তাহলে ঠিক আছে, এর যে এরিয়া আছে আর এর যে এরিয়া আছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি না, এই এর যে এরিয়াটা এর ডবল, মানে এটা যদি 2a হয় তাহলে এটা a, ঠিক আছে, এটা যদি 2a হয় তাহলে এটা a। এই জিনিস বলে দিয়েছে, দিয়ে বলেছে যে রেশিও অফ এলঙ্গেশন অফ পার্ট 1 টু পার্ট 2 উইল বি। এলঙ্গেশন মানে কি, এলঙ্গেশন ডেল এল 1 বাই ডেল এল 2 যদি আমি করি, ডেল এল মানে কি, ডেল এল মানে p1 l1 বাই a1 e, উল্টে যাবে a2 e ডিভাইডেড বাই p2 l2। এখন তো বলেই দিয়েছে যে ইকুয়াল লেন্থ, ইকুয়াল লেন্থ মানে লেন্থ গুলো সব হাওয়া, লেন্থ গুলো সব ডিলিট হয়ে যাবে। আর কি বলে দিয়েছে, ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস নিয়ে কিছু বলেনি, দুটোর সেম ইয়ংস মডুলাস। এখন পি গুলো তো সমান, কারণ এখানের লোড ওইখানের লোড সমান হবে, পি গুলো সমান। তাহলে কি পড়ে থাকছে, a2 বাই a1। এবার a2 মানে কোনটা, a2 মানে এইটা, তাহলে আমি উপরে a2 ঘরে কি বসাবো, a2 মানে অ্যাকচুয়ালি কত, এখানে a2 মানে আমি a কে ধরেছি, তাহলে উপরে আমি a বসাবো, আর নিচে a1 মানে আমি 2a বসাবো। তাহলে এর রেশিও কত হলো, ডেল 1 বাই ডেল 2। এর রেশিও কত হলো, রেশিও হলো হাফ। ঠিক আছে, সি। চেক করে নি একবার। একদম। নেক্সট
নেক্সট হচ্ছে যে round bar made of same material consists three part each of 100 mm length and diameter বলে দিয়েছে the bar is subjected to axial load 10 total elongation will be কোনো ব্যাপার নয় এগুলো খুব ইজি অঙ্ক ঠিক আছে ওই সেই সেম সুপারপজিশন থিওরেম এই হচ্ছে বার প্রত্যেকটা পার্ট কত করে লেন্থ হচ্ছে সব 100 করে এইটাও 100 এইটাও 100 দিস উইল বি 100 সব 100 করে আর কি বলেছে যে হ্যাভিং ডায়ামিটার এইটার ডায়া হচ্ছে কত 40 এর ডায়া কত 40 50 60 আচ্ছা তাহলে এটা হচ্ছে 40 এটা হচ্ছে 50 এটা হচ্ছে 60 আর অ্যাক্সিয়াল লোড পড়েছে কত 10 তাহলে 10 লোড পড়েছে মানে এগুলো সব 10 করে লোড পড়বে সিরিজ কানেকশন আছে কোনো অসুবিধা নেই তাহলে সুপারপজিশন ফেলবো টোটাল এলংগেশন চেয়েছে টোটাল এলংগেশন মানে হোয়াট টোটাল এলংগেশন মানে del L মানে del L1 প্লাস del L2 প্লাস del L3 সিরিজ কানেকশনে এইটাই হয় তো বসিয়ে দেবো কোনো ব্যাপার নয় এখানে পি এল বাই A1 ই প্লাস পি এল বাই A2 ই বসিয়ে দেবো সব বসিয়ে দেবো পি এল বাই A3 ই এখন পি এল বাই ইটা এটা কমন আছে কারণ এগুলো সব সমান পি এটা তো পি ছিল পিটা এখানেও সমান এখানেও সমান সব জায়গাতেই সমান আর এল গুলোও বলেছে সমান এগুলো ইটাও সমান তাহলে এটা কমন চলে যাবে পি এল বাই ইটা কমন চলে যাবে তাহলে কার রেশিও পড়ে থাকবে 1/A1 মানে কে পড়ে থাকবে 1/A2 প্লাস 1/A3 এটা পড়ে থাকবে কোনো অসুবিধা নেই আমরা ডায়ামিটার পুট করব এখানে আমাদের অ্যান্সার পেয়ে যাব ডায়ামিটার পুট করব তার মানে এখানে পি এর ঘরে বসিয়ে দেবো 10/ই এর ঘরে ইটা নিশ্চয়ই বলেছে ইটা কিছু বলেনি ই এর টার্মসেই আছে এই বসাবো বসিয়ে এইগুলো কি করব A1 মানে কি π/4 d স্কয়ার তার মানে নিচে কি থাকবে পাই ডি স্কয়ার ডি মানে 60 স্কয়ার ডি মানে 60 স্কয়ার ওপরে 4 চলে যাবে এরকম করে করব আর কি 2 নম্বরটা কি হবে ওপরে 4 চলে যাবে পাই ইনটু কত 50 স্কয়ার 3 নম্বরটা কি হবে এগুলো বলার কিছু নেই এগুলো সেই ফার্স্ট ইয়ারের সেমিস্টারে তখনই আমি এই অঙ্কগুলো পারতাম তোমরাও পারো নিশ্চয়ই পাই ইন্টু হচ্ছে যে 40 স্কয়ার এই করে দেবো পেয়ে যাবো অ্যান্সার পেয়ে যাবো মোটামুটি এটার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে যে এই 40/পাই এইটা সলভ করবে ঠিক আছে নেক্সট কোশ্চেনের সিরিজটা বারবার হারিয়ে ফেলছি
এটাই হবে। টোয়েন্টি ওয়ান। হুম, 20 নাম্বার হবে। ও এই অঙ্কটা, এটা তো আমি করিয়েছিলাম, এটা তো মনে হচ্ছে আমি একদিন ক্লাসে করিয়েছিলাম। ফর দ্য কম্পাউন্ড বার শোজ ইন দ্য ফিগার, এমনি বলে দিয়েছে। তাহলে স্ট্রেসের রেশিওটা কি হবে? খুব ইজি অঙ্ক। স্ট্রেসের রেশিও বলুক, স্ট্রেনের রেশিও বলুক, কোনো একটা স্ট্রেন বার করতে দিক, টোটাল বারের স্ট্রেন বা এলংগেশন বার করতে দিক, যাই বার করতে দিক, আমাকে আগে বার করতে হবে যে এইটার মধ্যে লোড ব্যালেন্সিং করে বার করতে হবে যে প্রত্যেকটা মেম্বারের মধ্যে কত স্ট্রেস জেনারেট হচ্ছে। সেটা না পারলে আর কিচ্ছু পারবো না। কি করে করব এটা আমি আগেই শিখিয়েছি, যে আমরা কি করব, এইটাকে নিয়ে এখানে ফেলবো, দিয়ে কি করব, এর ডায়ামিটার আছে ডি, এদিকে এফ লোড আছে, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এদিকে এফ লোড দিতেই হবে। এই পার্টের নাম হচ্ছে এ বি পার্ট। এইটার একবার দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা করাবো না কারণ আগে আমি করিয়েছি। লেন্থ হচ্ছে 12। নেক্সট এইটুকু পার্ট আছে, এর ডায়ামিটার d/2। এবার দেখো এই সেকশনটার দিকে লক্ষ্য করব, শুধু এই সেকশনটার দিকে দেখব। এখানে আমি কত দিয়ে ফেলেছি, এফ, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। আর এখানে আমাকে কত করতে হবে, 2f, ওই একই ডিরেকশনে 2f করতে হবে। তার মানে এখানে আমাকে আরো কত দিতে হবে, f দিতে হবে। এখানে f দিলেই ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এখানেও f অটোমেটিক্যালি তৈরি হবে। তারপর এই পার্টটাকে ড্র করব, আবার এই সেকশনটার দিকে লক্ষ্য করব, কত দিয়ে রেখেছি, f দিয়ে রেখেছি। কত করতে হবে, 3f। কোন দিকে করতে হবে, ওই দিকে। তাহলে আমি এইদিকে আর কত এক্সট্রা দেবো, 2f দেবো। এইদিকে 2f দিলে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য 2f-ই হবে। তাহলে এটা মিলে গেল, মানে অঙ্কটা ঠিক আছে। তার মানে এই যে ফার্স্ট বডিটা, এখানে নেট ফোর্স কত, নেট ফোর্স এফ। এইখানে কত, এখানেও নেট ফোর্স এফ। এখানে কত, এখানে 2f। এবার এই ফোর্স যেই বার করে ফেলতে পারলাম, এবার আমার যদি বলে ডেল এল কত, তাহলে ওই পিএল বাই এই করে দেবো। পিএল মানে এখন এদের প্রত্যেকের নিজস্ব ফোর্স বাই তার এরিয়া, তারই লেন্থ, এইভাবে টোটাল এলংগেশন যোগ করে দেবো। কিছু কিছু ক্ষেত্রে মাইনাসে আসবে, তার মানে সেটা কি বোঝাচ্ছে, সেটা উল্টো দিকে মানে কন্ট্রাক্ট হয়েছে, সেটাই বোঝাচ্ছে। স্ট্রেস সিগমা মানে p/a, সব এগুলো হয়ে গেছে, অঙ্কটা আমি করিয়ে দিয়েছি। যতদূর মনে হচ্ছে এটা অ্যান্সার কত হবে, ওই কত 1:4:2 এরকম। অ্যান্সার হবে এইটা। অ্যান্সার হবে এইটা। করিয়েছি অঙ্কটা, বাড়িতে হোমওয়ার্ক দেওয়া ছিল আগে। ওকে, নেক্সট। হ্যাঁ, এটা বলছে দ্য রেশিও অফ টোটাল এলংগেশন অফ এ বার অফ ইউনিফর্ম ক্রস সেকশন প্রডিউস আন্ডার ইটস ওন ওয়েট টু দ্য এলংগেশন প্রডিউসড বাই অ্যান এক্সটার্নাল লোড ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বার। ওই সেই বার ঝোলার কেসটা, একই জিনিস।
এই বার ঝুলছে একটা, তাহলে এ ওন ওয়েটে ঝুলছে, ওন ওয়েট ডাব্লু ওন ওয়েটে ঝুলছে, ঠিক আছে। এর যা এক্সটেনশন হবে ডেল্টা ডেড লোড এ কত হয়, আমরা মেন ফর্মুলা জানি গামা এল স্কোয়ার বাই 2 আর একটা ফর্মুলা আমরা জানি কিন্তু মনে রাখবো না, ডাব্লু এল বাই 2 ঠিক আছে। আর বলছো ওইবারেই যদি এখন আমি এক কাজ করি, ওইবারেই আমি কি করলাম, ওইবারে আমি একটা কাজ করলাম যে এখানে এক্সটার্নাল লোড ঝুলিয়ে দিলাম। কত এক্সটার্নাল লোড, লোডটা কত না ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বার, এর যা ওয়েট ছিল সেই ওয়েটেরই একটা এক্সটার্নাল লোড পি ঝুলিয়ে দিলাম। তাহলে যে ডিউ টু লোড যে ডিফ্লেকশনটা হবে, ডিউ টু এক্সটার্নাল লোড যে ডিফ্লেকশন হবে কত হয়, পিএল বাই এই হয়, তার মানে ডাব্লু এল বাই এই হবে। এখন পি মানে তো ডাব্লু দিয়ে বলেছে, কি বলেছে যে এদের এইটা আর এইটার রেশিও কত হবে, খুব ইজি, ডাব্লু এল বাই 2 আর উপরে চলে যাবে, উপরে চলে যাবে এই বাই ডাব্লু এল 1:2 সি। Next, composite section made of two materials has modulus of elasticity 1:2 রেশিও বলেছে, ঠিক আছে। কম্পোজিট সেকশন মানে দুটো বার আছে, কি কানেকশন এখনো পর্যন্ত জানি না, ধরে নিলাম প্যারালাল, এটা 1 নম্বর এটা 2 নম্বর, যে তাদের যে মডুলাস ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিও হচ্ছে 1:2, তার মানে কি E1 বাই E2 সমান 1/2, ওকে। and length in the ratio of 2:1, আচ্ছা এদের লেন্থ সেম নেই, এর লেন্থ বেশি আছে হয়তো, লেন্থের যে রেশিওটা সেটা হচ্ছে 2:1, এর লেন্থ বেশি আছে, যাই হোক সেটা দেখে লাভ নেই। লেন্থের যে রেশিওটা L1 আর একটা হচ্ছে L2, এদের রেশিওটা হচ্ছে 2:1। তাহলে রেশিও অফ করসপন্ডিং স্ট্রেসেস আন্ডার ডাইরেক্ট লোড ইজ, রেশিও অফ করসপন্ডিং স্ট্রেসেস আন্ডার ডাইরেক্ট লোড ইজ, আচ্ছা এটা তো প্যারালাল কানেকশন আছে, তাহলে এখানে যে লোডটা আমি যে লোডটা দেবো এখানে পি, সেই লোডটা তো দুজনের মধ্যে ক্যারি হবে, সেটা ঠিক আছে সেটা হবে। তাহলে আমি এটা কিভাবে করব, আমি এটা কিভাবে করব, এটা লেন্থ আর ইলাস্টিসিটি বলে দিয়েছে, তাহলে বলেছে স্ট্রেসে করসপন্ডিং স্ট্রেসেস আন্ডার এ ডাইরেক্ট লোড ইজ, আচ্ছা স্ট্রেস, স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া জানি, কিন্তু এসব কেস আসছে না, তাহলে কি কেস আসছে, ই মানে আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন, আবার এটাকে ফার্দার স্ট্রেস বাই ডেল্টা এল বাই এল, এলটা উপরে চলে যাবে, তাহলে তাহলে সিগমা সমান কি, স্ট্রেস সিগমা, সিগমা সমান কি ই ইন্টু ডেল্টা এল বাই এল, সিগমা সমান ই ইন্টু ডেল্টা এল বাই এল, তাই না। আর এটা যেহেতু প্যারালাল কানেকশন তাই ডেল্টা সমানই ডেল্টা 1 সমানই ডেল্টা 2 হবে, প্যারালাল কানেকশন। তাহলে আমাকে এখন এই রেশিওটা বার করতে হবে, যে সিগমা 1 ইস টু সিগমা 2 বার করতে হবে, তাহলে সিগমা 1 এর জায়গায় E1 ডেল L1 বাই L1 করব, এটা ঠিক উল্টে যাবে, L2 E2 ডেল L2। এখন এই যে এখানে বললাম যে প্যারালাল কানেকশন, তাহলে ডেল্টা সমানই ডেল্টা 1 সমান ডেল্টা 2, তাহলে এই দুটো ডেল্টা ক্যান্সেল হয়ে যাবে, হবে কি হবে না, অবশ্যই হবে, এই তো সবই ক্যান্সেল হয়ে গেল।
হুম, সবই তো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, ছবিটা উড়ে গেছে, ঠিক আছে। এলটা থাকবে, ডেল এল গুলো ক্যান্সেল হয়ে যাবে, এলটা থাকবে, এটাই তো ছিল। তাই তো ছিল নাকি? তাহলে এখন ঠিক আছে, বসিয়ে দেখি মিলছে কিনা। তো এই জিনিস পেলাম, তাহলে E1/E2 কত, 1/2, আর L2/L1 এইটাও মানে 1/2। তাহলে আমার অ্যান্সার কত হওয়া উচিত, এই যে স্ট্রেস বাই দুটো স্ট্রেসের রেশিও কত হওয়া উচিত, 1:4। একটু এটা বাড়িতে চেক করে নেবে, কোশ্চেনটা ডিলিট হয়ে গেল, অ্যান্সার ঠিকই আছে 1:4। কেসটা বোঝা গেল, প্যারালাল কানেকশন দুটোর ওপর বলেছে, দুটো কি করে আমি বুঝলাম কি করে যেটা প্যারালাল কানেকশন বলেছে, যে দ্য রেশিও অফ করসপন্ডিং স্ট্রেসেস আন্ডার এ ডাইরেক্ট লোড ইজ, এখানে একটা ডাইরেক্ট লোড আছে আর করসপন্ডিং স্ট্রেসের রেশিও বার করতে বলেছে। তো এইখান থেকে আমি আন্দাজ করলাম যে ইট ইজ এ প্যারালাল কানেকশন, করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা মিলছে। ডেল এলটাকে ইকুয়েট হতে হতো, নইলে এটা এই কনসেপ্টটা যে জানবে না যে প্যারালাল কানেকশনে ডেল্টা এল দুটোরই এক হয়, যে জানবে না তার পক্ষে কিন্তু মুশকিল আছে এটা করা। আর একটা কথা আমি বলি, যে এইটা প্যারালাল কানেকশন কি সিরিজ কানেকশন এটা সব সময় বোঝা যাবে না, এটা সব সময় এটা বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের যদি কিছু কোশ্চেনে না বলা থাকে না, তাহলে আমরা প্যারালাল কানেকশন ধরে এগোবো, এগিয়ে দেখবো যে অঙ্কটা মিলছে কিনা, না হলে তখন সিরিজ লাগাবো। একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, অ্যান্সার হবে 1:4। নেক্সট, এটাই তো করলাম। এইটা ওই সিরিজ প্যারালাল থেকে অঙ্ক, খুব ভালো অঙ্ক। এটা তাহলে কি কানেকশন, ইট ইজ এ সিরিজ কানেকশন, এটা প্যারালাল না, সিরিজ, ট্রেনের বগির মতো হয়ে আছে, ভার্টিক্যালি হয়ে আছে। তো অঙ্কটায় বলছে যে স্টিল বার এবিসি ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া 100 মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমি ফার্স্ট ডাটা যেটা পেলাম, যে আমার যে এরিয়াটা হচ্ছে 100 মিলিমিটার স্কোয়ার, সাসপেন্ডেড ভার্টিক্যালি অ্যান্ড লোডেড অ্যাজ শোন ইজ ইন ফিগার, মানে এখানে 15 পড়ছে আর ওইদিকে পি আছে এইটা। ইফ দ্য লোয়ার বার সি ডাজ নট মুভ when loads are applied, মানে এই যে সি এর এই পার্টটা, এটা বলছে মুভ করবে না, এটা একটু মুভ করবে না। এইটার মানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে ডেল্টা সি সমান 0, মুভ করবে না মানে কোনো এলংগেশন হবে না, তবেই তো ডেল্টা সি সমান 0 ধরতে হবে। অঙ্কটা একটু মানে একটু ট্রিকি কোশ্চেন। ইফ দ্য লোয়ার এন্ড অফ দ্য বার সি ডাজ নট মুভ, মানে কি ডেল্টা সি সমান 0, সি তে কোনো ডিফরমেশন হয়নি, when loads are applied। তা বলেছে নেগলেক্ট সেলফ ওয়েট, দিয়ে বলেছে দেন দ্য ভ্যালু অফ ফোর্স পি কত হবে, এই পি এর ভ্যালুটা বার করতে বলেছে যে এটা কত হবে। আর আরেকটা জিনিস বলে দিয়েছে, ইএস 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার বলে দিয়েছে, পি এর ভ্যালুটা বার করতে বলেছে। কোনো ব্যাপার নয়, লোড ব্যালেন্সিং কনসেপ্টে হবে। আমি প্রথমে কি করব, আমার বোঝার সুবিধার্থে এটাকে সিরিজ কানেকশনটাকে আমি ঘুরিয়ে নেব, প্রথমে কি করব ঘুরিয়ে নেব। এই এত কটা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা মনে হচ্ছে আমার যে একটু ট্রিকি আছে, আর সব একদম ইজি কোশ্চেন দিয়েছি তাই না?
এইটা একটু ভালো কোশ্চেন আছে পি। আর এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোশ্চেন মনে হচ্ছে, হ্যাঁ এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোশ্চেন। 15 কিলো নিউটন। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। দিয়ে বলেছিল, কি বলেছিল, যে সি এই যে পার্টটা এটা একটুও মুভ করবে না, ডেল সি 0 হবে, এটাও বলে দিয়েছিল। দিয়ে পি এর ভ্যালু বার করতে বলেছিল। ঠিক আছে, সেসব পরে বার করব, কিন্তু তার আগে একটা কাজ করে নেবো আমি। তার আগে একটা কাজ করে নেবো, এই সিরিজ কানেকশনের যা যা ধর্ম আছে সেইগুলো আমাকে লিখে ফেলতে হবে। কি কি আছে সিরিজ কানেকশনে, কি কি ক্যারেক্টারিস্টিক আছে। যে সিরিজ কানেকশনে কি হয় না, পি সমানই পি1 সমানই পি2 এমনি হয়, কিন্তু এখানে যদি এক্সট্রা লোড না থাকে তবে হয়। এখানে এক্সট্রা লোড দেয়া আছে। আর কি হয়, ডেল সমান হয় del1 প্লাস del2, তাই না? সিরিজ কানেকশন এ যেটুকু বাড়লো এটা সমানই তো টোটাল ডেল হয়। ডেল সমান কি হয়, del1 প্লাস del2। আর যদি এক্সট্রা কোনো লোড না থাকে তাহলে পি সমান পি1 সমান পি2 হয়, কিন্তু এখানে এক্সট্রা লোড আছে, মানে আমি বুঝতে পারছি এটা লোড ব্যালেন্সিং কনসেপ্টে কিন্তু আমাকে করতে হবে। কি করে করতে হবে না, লোড ব্যালেন্সিং কনসেপ্টে আমাকে করতে হবে। এখন দেখো এই জায়গাটায় ফিক্সড এন্ড আছে, তাহলে ফিক্সড এন্ড অলওয়েজ একে ধরে রাখার চেষ্টা করবে একটা হরাইজন্টাল ফোর্স মেরে। এই যে আমার হাতটা আছে, তো আমার হাতটা ওইদিকে টানলো, এই ফিক্সড এন্ড কি যেতে দেবে, দেবে না, এই উল্টো দিকে একটা লোড মারবে, যেখানে ফিক্সড এন্ড সেখানে এরকম একটা লোড থাকবে। আমরা জানি না লোডটার ভ্যালু কত, আমি একে আপাতত দিয়ে দেবো আর এ। তাহলে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে আমাকে এই দিকেও কত দিতে হবে, এই দিকেও স্যার আর এ দিতে হবে, ঠিক একদম। আচ্ছা, এবার এই সেকশনকে আমি নিচে নামাবো। আচ্ছা, এটা এ ছিল, এটা বি ছিল, এই সেকশনকে নিচে নামাবো, 2 নম্বরটা দেখবো, এটা বি, এটা সি। এবার দেখো আমি অলরেডি আর এ দিয়ে দিয়েছি ইকুইলিব্রিয়ামে রাখতে গিয়ে, কিন্তু আমাকে করতে হবে কত, পি। কোন দিকে করতে হবে, ওই দিকে। তাহলে আমাকে এই দিকে ফাইনালি কত লোড দিতে হবে, আমি আর এ দিয়েছি, করতে হবে পি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ভালো করে বুদ্ধি করে, এই জায়গাটাই ফাইনাল জায়গা, এটা বুদ্ধি করে বলো যে এটা কি করতে হবে। এই জায়গাটায় তাহলে আমাকে আর এ কে ক্যান্সেল করতে হবে, আর এ তো আমি দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস আর এ দিতে হবে এক্সট্রা, প্লাস আর এ, প্লাস হচ্ছে যে পি। হ্যাঁ, মাইনাস প্লাসে আমায় কাটাকুটি করতে হবে, ঠিক আছে। আর এই দিকেও আমি সেম জিনিস পাবো, মাইনাস আর এ প্লাস আর এ প্লাস পি, এটা পাবো। এইবারে এই যে জিনিসটা, এই জিনিসটা সমানই তো 15 কিলো নিউটন, তাই না? তার মানে পি সমান 15 কিলো নিউটন। এইবার এইটা আমি এইভাবেও করতে পারি, এইটা দেখাচ্ছি আমি ফর ফিক্সড, এই দিকটা যদি ফিক্সড হতো তখন আমি এটা করতাম, এখানে যেহেতু 15 বলে দিয়েছে তাই রিয়াকশনটা আমি পেয়ে গেছি, কিন্তু যদি এইদিকেও ফিক্সড হতো এই নিয়মে করতাম। এখন এখানে একটু চেঞ্জ করব, ওই একই রকম ভাবে করব, কিন্তু এই ভ্যালুগুলো আমি আগেই বার করে নিতে পারবো, এই ইকুয়েশন দিয়ে আমাকে করতে হবে না। কেমন ভাবে করবো স্যার, না আমার এই বারটার ওপর যাই লোড পড়েছে ধরে কে রেখেছে আরে, এই বারের ওপর ওইদিকে 15, এইদিকে পি যাই লোড পড়েছে ধরে কে রেখেছে, এইদিকে আরে ধরে রেখেছে, ইয়েস আরে ধরে রেখেছে। ডিরেকশন আমি ইমাজিনারি যেদিকে খুশি দিতে পারি। তাহলে দেখো ওইটা লক্ষ্য করো, ওইদিকে আরে, ঠিক আছে, ওই দিকেই হচ্ছে কিন্তু পি, তাহলে প্লাস পি, আর এই দিকে হচ্ছে যে -15, এইটা সমান 0, আর তো কোনো ফোর্স নেই। এ যদি স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট হয় তাহলে এটা সমান 0 হবে, নেট হরাইজন্টাল ডিফ্লেকশন 0, সাবমেশন হরাইজন্টাল 0 হবে। এগুলো আরো পরে বুঝতে পারবে ডিটেলে কি বলতে চাইছি, তাই না? তার মানে আর এ সমান কত হবে, আর এ সমান হবে 15 মাইনাস পি। এই ভ্যালুগুলো আমি এখানে পুট করে দেবো খালি, মানে এখানে যেহেতু পেয়ে গেছি, তাহলে এখানে আর এ না লিখে কত লিখবো, 15 মাইনাস পি।
তাহলে এখানে কত লিখবো, এখানেও লিখবো ওইটাই 15 মাইনাস পি। তাহলে 15 মাইনাস পি দিয়েছি, আমাকে এই দিকে শুধু করতে হবে পি, তাহলে আমি কত দেবো, তাহলে এইটাও ডিলিট করব, তাহলে আমাকে কত করতে হবে এইদিকে 15 করতে হবে। আর এই দিকটায় তাহলে কি হলো, এদিকে আমি 15 মাইনাস পি দিয়েছি, আমাকে করতে হবে শুধু পি, তাহলে আমি কি করব, এখানে -15 করে দেবো, এইটা কেটে যাবে, তার মানে কি ইন্ডিকেট করছে যে পি সমান 15, পি সমান 15, মানে এই বারটার ওপর যে লোড সেটা কত, সেটা হচ্ছে 15, ঠিক আছে না, এই বারটার উপর তাহলে ফাইনালি লোড কত এলো 15। ইজিলিও সলভ করতে পারতাম, এই বারটাকে আমি প্রথমে নিয়ে নিতাম, এই দিকের বারটাকে বলতাম এই দিকে 15 আছে, তাহলে পি সমানও 15, এইভাবে করতে পারতাম, তারপরে আমি এই দিকটায় যেতে পারতাম, দু রকম ভাবেই করা যায়, ঠিক আছে। তো ফাইনালি কি এলো, বিসি বারের ওপর যে লোডটা পড়েছে সেটা হচ্ছে যে 15 কিলো নিউটন, আর এবি বারের ওপর যে লোডটা পড়েছে সেটা কত, সেটা হচ্ছে যে 15 মাইনাস পি কিলো নিউটন। এটুকু ক্লিয়ার হয়েছে, এটা 15, এটা 15 মাইনাস পি। ইন ফিউচারে আমরা যখন ওই সাপোর্ট রিয়াকশন বার করার চ্যাপ্টার একটা আছে, ওইটা যখন করব বা স্ট্রাকচার যখন করব, এই সব বিষয় একদম জল ভাত, কিচ্ছু ব্যাপার না, এখন একটু শক্ত লাগবে যারা নতুন করছো। হ্যাঁ, তো যেটা ফাইনাল কনক্লুশনে যেটা এলাম ভাই, যে এই পার্টটার ওপর আমার যে নেট লোড পড়ছে, কোন পার্টটার ওপর না, এবি পার্টের ওপর যে আমার ফাইনালি যে লোডটা পড়ছে সেটা কত, সেটা হচ্ছে 15 মাইনাস পি, আর বিসি পার্টের ওপর যে ফাইনাল লোড পড়ছে সেটা হচ্ছে 15, এটা পেয়েছি, কিন্তু পি এর ভ্যালু আমি কিন্তু এখনো পাইনি। এখন তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আরেকটা কন্ডিশন কাজে লাগাতে হবে, আরেকটা কন্ডিশন আমাকে কাজে লাগাতে হবে। কি কন্ডিশন কাজে লাগাবো সেটাই দেখছি। আরেকটা কন্ডিশন কাজে লাগাতে হবে, আরেকটা কন্ডিশন কি বলেছিল, বলেছিল যে ডেল্টা সি এখানে কোনো মুভমেন্ট হবে না, বলেছিল সিতে, মানে ফাইনালি যে ডিফ্লেকশনটা সিতেই তো দেখা যাবে, এইটা 0 হবে। আমরা এটাও জানি যে এই বারটার ওপর, এটা যেহেতু পুরোটাই সিরিজ কানেকশন, তাহলে এই বারটার ওপর যে ডেল্টা, মানে ডেল্টা এবি প্লাস হচ্ছে যে ডেল্টা বিসি, এইটাই হয় সিরিজ কানেকশনে, এইটা সমানই 0। এখানে কোনো সিতে কোনো এলঙ্গেশন দেখা যাবে না, সি পার্ট মুভ করবে না, মানে কি টোটাল ডিফরমেশনকে 0 হতে হবে, তবেই তো সি পার্ট মুভ করবে না, ঠিক আছে।
এবার তাহলে ডেল্টা মানে আমি জানি পিএল বাই এই, পি এ বি এল বাই এ ই প্লাস পি বি সি এল বাই এ ই, তাই না? তাহলে এখন পি এ বি আমরা কতবার করলাম? এবি মেম্বারে আমরা নেট লোড ব্যালেন্স করে কতবার করলাম? পি এ বি মানে বার করলাম 15 মাইনাস পি, ঠিক আছে? এল কত? এল হচ্ছে যে 50, এটা মিটার নয়, এগুলো সব মিলিমিটার, মিটার হতে পারে 50 মিলিমিটার। আর ইউনিফর্ম ক্রস সেকশন 100, তাহলে এখানে 100। ই বলে দিয়েছিল, ইটা কত বলেছিল? কত জানো? 200, ওকে। প্লাস পিবিসি মানে এই বিসি পার্টে কত লোড পড়েছে, তাহলে বিসি পার্টে আমরা কিন্তু লোড পেয়ে গেছি, কত? 15 লোড পেয়েছি, ইন্টু এল, এল কত? 30 মিটার, এ 100, 200, এইটাই তো টোটাল ডিফ্লেকশন। তাহলে সি পার্ট যদি মুভ না করে তাহলে টোটাল ডিফ্লেকশনের ভ্যালু কত? বিগ জিরো। তাহলে এবার এইখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে যে পিটা কত, করে দেখবে পি আসবে 24 কিলোনিউটন। এইটা এত কটা অঙ্কের মধ্যে একটু টাফ, আর কোনো অঙ্ক টাফ নয়, ঠিক আছে? টাফ কিছুই নয়, মানে জিনিসটা যারা তোমরা যেমন এখানে অভ্যাস করে নিলে জিনিসটা, তো এরপর যদি এরকম অঙ্ক দেয় তাহলে কি পারবে না? অবশ্যই পারবে। নেক্সট, নেক্সট কি আছে? ওই সেম একই অঙ্ক। ইফ অল ডাইমেনশন অফ প্রিজমেটিক bar increase in proportion of n:1, the proportion with which the maximum stress produced in the bar by its own weight, ওই একই জিনিস, ওই বার ঝুলছে ওন ওয়েটে, নতুন যে বারটা সেখানে সব ডাইমেনশন কত প্রপোর্শনে বাড়ানো হয়েছে? n:1 এ, অল ডাইমেনশন। আমার লাগবে না, আমার কোনটা লাগবে? এল লাগবে, এল। তাহলে এখানে ডেড লোডের জন্য এটা কত হয়? গামা এল স্কোয়ার বাই 2e, নতুন এইখানে যেটা হলো গামা ডেড লোড ড্যাশড, তাহলে এখানে কত? এল, আর তো এল থাকবে না, n:1 এ বেড়ে গেছে, তার মানে নতুন লেন্থ কত হয়ে যাবে? nl হয়ে যাবে, nl এর হোল স্কোয়ার বাই 2e। তাহলে এটা কত হবে? গামা n স্কোয়ার এল স্কোয়ার বাই 2e, আর এটা কত? গামা এল স্কোয়ার বাই 2e, এটা কি? গামা n স্কোয়ার এল স্কোয়ার বাই 2e, ঠিক আছে? তাহলে কত প্রপোর্শনে বাড়বে ভাই? হলো না? হলো না, টুইস্ট আছে। এলঙ্গেশনের রেশিও চাইনি, চেয়েছে কি? প্রপোর্শন উইথ হুইচ ম্যাক্সিমাম স্ট্রেস প্রডিউসড ইন দ্য বার, স্ট্রেসের রেশিও চেয়েছে। ভুল হয়ে গেল, একটু দেখার জন্য কিন্তু ভুল হয়ে গেল কোশ্চেন, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, ট্রিকি কোশ্চেন, এইটা অ্যান্সার হবে না। কি বার করতে হবে তাহলে? বার করতে হবে স্ট্রেসের রেশিও বার করতে হবে। আচ্ছা, আমি কি পেলাম? কি পেলাম? গামা ডেড লোড আমি পেলাম, গামা ডেল্টা ডেড লোড পেলাম গামা এল স্কোয়ার বাই 2e, নতুন ডাইমেনশন গুলো সব n:1 এ বাড়িয়ে দিয়ে কত পেলাম? গামা n স্কোয়ার এল স্কোয়ার বাই 2e। এটা কার? এটা হচ্ছে যে ডিফরমেশন গুলো পেয়েছি। আমাকে কি চাইছে? আমাকে চেয়েছে ম্যাক্সিমাম স্ট্রেসের রেশিও চেয়েছে, স্ট্রেস প্রডিউসড। তাহলে ডিফরমেশন বলে দিচ্ছে, স্ট্রেস বার করতে পারবো না? অবশ্যই পারবো।
ই সমান জানি স্ট্রেস বাই স্ট্রেন, আবার স্ট্রেস ডিভাইডেড বাই ডেল এল ইন্টু এল। তাহলে ডেল এল মানে কত? অতএব ডেল এল মানে কত? ডেল এল মানে গামা এল বাই ই। সরি, আমার তো এইটা বার করে লাভ নেই, এইটা তো বার করে লাভ নেই, আমায় তো সিগমা বার করতে হবে, আমায় বার করতে হবে সিগমা। তাহলে সিগমা মানে কি? সিগমা মানে ই ইন্টু, আরেকবার এখানে করছি আমি, ই সমান বললো ই সমান একটু আগেই বললো যে সিগমা ডিভাইডেড বাই ই। এবার সিগমা ডিভাইডেড বাই ডেল এল ইন্টু এল। তাহলে সিগমা মানে কত? সিগমা মানে ই ইন্টু ডেল এল বাই এল। এস অন্য ই ইন্টু ডেল এল বাই এল। এখন ডেল এল দেখো এই কেসে এইটা পেয়েছি, 2 নম্বর কেসে এইটা পেয়েছি। তাহলে আমি ফার্স্ট কেসে যদি ই বার করি, ফার্স্ট কেসের যদি ই বার করি যখন সমস্ত কিছু নর্মাল ছিল, তাহলে তখন ই কি হয়ে যাবে? তখন সরি, আমি ফার্স্ট কেসের যদি সিগমা বার করি, ভুলেই যাচ্ছে বারবার, ফার্স্ট কেসের যদি আমি সিগমা বার করি, সিগমারই তো রেশিও চেয়েছে, সিগমা মানে আমি কি পেয়েছি? সিগমা মানে হোয়াট? সিগমা মানে ই ইন্টু ডিএল বাই এল। এখন ডিএল মানে ফার্স্ট কেসে কত? গামা এল স্কোয়ার বাই 2ই। ডেল্টা এল মানে কত? গামা এল স্কোয়ার বাই 2ই ডিভাইডেড বাই এল। তাহলে দেখো এই এল এইটা কাটবে, ফাইনালি কত হলো? ই গামা এল বাই 2ই, ই গামা এল বাই 2ই। এটা ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে সিগমা সেকেন্ড কেসে কত হবে? সিগমা সেকেন্ড কেসে হবে ই ইন্টু ডেল্টা ডেড লোড ড্যাশড, মানে এখন কত? গামা এন স্কোয়ার এল স্কোয়ার বাই 2ই ইন্টু, এখানে কি আর এল বসবে? এখন তো লেন্থ বেড়ে গেছে, কত হয়েছে? এন এল হয়েছে, এন এল এই জায়গাটাই ধরার জায়গা। তাহলে এখানে এল, এটা কেটে গেল, এন কাটলো, এটা কাটলো, তাহলে ফাইনালি কি এলো? ই গামা এন এল বাই 2ই, ই গামা এন এল বাই 2ই, ই গামা এল বাই 2ই। এবার রেশিও করো, রেশিও করে দাও, ই গামা এল বাই 2ই, ওপরে চলে গেল এটা 2ই, ই গামা এন এল, এটা দাও। কে পড়ে থাকলো? কে পড়ে থাকলো? ফার্স্ট কেসের সাথে ই গামা এন এল বাই 2, সেকেন্ড কেসের সাথে ফার্স্ট কেস বলেছে। আচ্ছা, সেকেন্ডের সাথে ফার্স্ট বলেছে, তার মানে এর উল্টোটা হতো, তার মানে 1:n হচ্ছে আমার এখানে, তাহলে অ্যান্সার হতো n:1। এইটা একবার ভালো করে সলভ করবে। আমাকে কিন্তু ডেড লোডটা বার মানে ডিফরমেশনটা বার করে রেশিও করলে হবে না, আগের অঙ্কগুলো সব তাই দিয়েছে, করে করে একটা অভ্যাস হয়ে গেছে, ওই জায়গাতেই ভুলটা হবে। আমাকে বার করতে হবে স্ট্রেস, নতুন অবস্থার স্ট্রেস বাই পুরনো অবস্থার স্ট্রেস, দিয়ে বলতে হবে কত ইনক্রিজ হলো। লেন্থটা ডবল করে দিলে তো ইনক্রিজই হবে, সেই জন্য নতুন অবস্থার যে স্ট্রেস মানে যেটা ড্যাশ দিয়ে ডিনোট করছি সেটা উপরে থাকবে, পুরনো অবস্থাটা নিচে থাকবে, এইটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই অঙ্কটা প্রথম মক টেস্টে দিয়েছিলাম, এই কোশ্চেনটা, এইটা অনেকের অ্যান্সার নিয়ে একটু অসুবিধা ছিল, সেই জন্য আবার দ্বিতীয় মকে ওইটা দিয়েছি। বলেছে চুজ দ্য কারেক্ট কম্বিনেশন ফ্রম দ্য গিভেন টেবিল। তো
এইটা তো আমি অলরেডি করিয়ে দিয়েছি জিনিসটা। এই যে জিনিসটা, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা প্লাস্টিককে রিপ্রেজেন্ট করছে। এই যে জিনিসটা পি, পি রিপ্রেজেন্ট করছে প্লাস্টিককে, কারণ কি শুধু স্ট্রেন হয়ে গেছে এদিকে। আচ্ছা, এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করছে? এইটা রিপ্রেজেন্ট করছে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে ইলাস্টিক অ্যান্ড পারফেক্টলি প্লাস্টিক, না তো? এ তো স্ট্রেন হার্ডেনিং হওয়া উচিত, এটা হওয়া উচিত স্ট্রেন হার্ডেনিং। আচ্ছা, অন্যগুলো দেখি। এইটা ইলাস্টিক পারফেক্টলি প্লাস্টিক, ঠিক আছে। ইলাস্টিক পারফেক্টলি প্লাস্টিক, এইটা মিলছে, এইটার সাথে এইটা যাচ্ছে। এইটার সাথে এইটা যাচ্ছে। আর এই যে জিনিসটা, এইটা রিজিড, এই যে এতদূর পর্যন্ত রিজিড, তারপরে প্লাস্টিক, ঠিক আছে। তাহলে এইটার সাথে এইটা যাচ্ছে। এখন পড়ে থাকছে শুধু এইটা, হচ্ছে ইলাস্টিক প্লাস্টিক, যদিও এই অপশনটা ঠিক নয়, এটা বলতে হতো উইথ স্ট্রেন হার্ডেনিং। ইলাস্টোপ্লাস্টিক উইথ স্ট্রেন হার্ডেনিং, এটার অ্যাকচুয়াল টার্মটা হতো, আমরা নোটে করেছি দেখবে, ইলাস্টোপ্লাস্টিক। ইলাস্টিক প্লাস্টিক বলে কিছু হয় না, ইলাস্টোপ্লাস্টিক উইথ স্ট্রেন হার্ডেনিং, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো মোটামুটি এই the decreased of stress in steel at a constant strain, কোনো ব্যাপার নয়, ইলেকট্রিক কেবল স্যাগ হয়ে যায়, ও স্ট্রেস রিল্যাক্সেশন, কোনো ব্যাপার নয়। Ratio of greatest to the least of the elongation of the three parts of the following bar, মানে সবচেয়ে বেশি যখন এলঙ্গেশন হবে সেইটা এবং সবচেয়ে কম যে এলঙ্গেশন হবে সেইটা, এদের দুজনের রেশিওটা বার করতে বলেছে, এই বার দিয়ে দিয়েছে। এখন এটা তো ঠিক আছে, এটা তো করবে, আগে তো তোমাকে লোডটাকে ইউনিফর্ম মানে ব্যালেন্স করে আগে তো বার করতে হবে, লোডটাকে বার করতে হবে। এইসব অঙ্কতে যেখানে এক্সট্রা ফোর্স দেওয়া আছে সেখানে লোড বার করতে হবে, কিন্তু এখানে দেখো এটা সিরিজ কানেকশন আছে এবং কোনো এক্সট্রা ফোর্স দেওয়া নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, সিরিজ কানেকশন আছে, কোনো এক্সট্রা ফোর্স কিন্তু দেওয়া নেই, তাই না? সিরিজ কানেকশন আছে, কোনো এক্সট্রা ফোর্স দেওয়া নেই, তার মানে কোনো ব্যাপারই নয়। তার মানে প্রত্যেকটা জায়গাতেই কি পড়বে? প্রত্যেকটা জায়গাতেই 40 করে লোড পড়বে, এখানেও 40, এখানেও 40, 40। যদি মাঝে লোড দেওয়া থাকতো তাহলে আমাকে কি করতে হতো? এটাকে লোড ব্যালেন্স করে প্রত্যেকটা মেম্বারে কত করে লোড বার করতে হতো। তো এই হচ্ছে কেস। এবার বলেছে যে সবচেয়ে বেশি যে এলঙ্গেশন, গ্রেটেস্ট টু লিস্ট, এই দুটোর মধ্যে রেশিও বার করতে বলেছে। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এল গুলো সেম, লেন্থ গুলো সেম আছে, লক্ষ্য করে দেখো সব 200। আচ্ছা, পি তো সেম দেখছি, কারণ এটা হচ্ছে সিরিজ কানেকশন আর এক্সট্রা কোনো লোড নেই, পি গুলো সেম। আচ্ছা, ই সবারই বলে দিয়েছে 2 × 10⁵, তার মানে ইটাও সেম। তাহলে যে ডিফরমেশন ডেল এল এর ফর্মুলা কি? PL/AE। এখন পিটা, এলটা, ইটা যদি সেম হয় তাহলে এখন ডেল এল কার উপর ডিপেন্ড করছে? 1/a এর উপর ডিপেন্ড করছে। এবার আমার কোশ্চেনে কি বলেছে? বলেছে যে গ্রেটেস্ট ডিফরমেশন টু লিস্ট ডিফরমেশন, মানে এর ভ্যালু সবচেয়ে বড় হবে আর এর ভ্যালু সবচেয়ে ছোট হবে। এর ভ্যালু সবচেয়ে বড় হবে কখন? যখন এর ভ্যালু সবচেয়ে কম হবে, তাই না? তাহলে যেখানে তোমার মনে হচ্ছে এর ভ্যালুটা কম, এরিয়া যেখানে কম হবে তার ডিফরমেশন বার করো। তাহলে এরিয়া কোথায় কম হবে? দেখো এখানে ডায়ামিটার কত আছে? 10, ডায়ামিটার 10 আছে।
তাহলে আমি এখানে ডাইরেক্টলি বার করব, তিনটে বার করতে যাব না, আমি দেখে বুঝে গেলাম এর সাথে ডিপেন্ড করছে, এ কমবে ডেল এল বাড়বে। তাহলে এ সবচেয়ে কম কোথায় হবে, 10 ডায়ামিটারে হবে। তাহলে ডেল এল এখানে কত হবে, 1 বাই কত, ওপরে ওপরে 4 চলে যাবে, আর হচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে এখানে কত, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। এখন দেখো পাই বাই 4 তো ওইটারও হবে, তো পাই বাই 4টাও ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা এইটা তাহলে কি বলবো, এটাকে বলবো আমি গ্রেটেস্ট ডিফরমেশন, গ্রেটেস্ট ডিফরমেশন। 4 বাই পাইটাও কমন চলে যাবে, তাহলে 1 বাই 100 হচ্ছে গ্রেটেস্ট ডিফরমেশন। আর একটা আছে ডেল এল সমান, তাহলে লিস্ট ডিফরমেশন কোথায় হবে, লিস্ট কখন হবে, মানে ডেল এল সবচেয়ে কম কখন হবে, যখন এরিয়া সবচেয়ে বেশি হবে। তাহলে কার এরিয়া বেশি হতে পারে, 30-এর, তাহলে আমি এইটার বার করবো। এরও তাই, 4 বাই পাই ইন্টু 30 স্কোয়ার মানে হচ্ছে 900, ওই 4 বাই পাইটা কমন চলে যাবে, থাকবে 1 বাই 900। তাহলে 1 বাই 900টা কি, 1 বাই 900টা হচ্ছে লিস্ট ডিফরমেশন, লিস্ট ডিফরমেশন। তাহলে গ্রেটেস্ট বাই লিস্ট, ডেল এল গ্রেটেস্ট বাই ডেল এল লিস্ট। গ্রেটেস্ট মানে 1 বাই 100 আর লিস্ট মানে 1 বাই 900, তোমার 900 বাই 1 উল্টে গেলে কত হবে, 9, অ্যান্সার হবে 9, 8টা অ্যান্সার। ওকে, আজকের মতো এইটুকুই। নেক্সট তোমাদের মক টেস্ট আপলোড করা হবে, পরীক্ষা দেবে। তবে হ্যাঁ, এখানে এই মক টেস্টটা দিয়ে বা সলভগুলো দেখে কি বুঝলে, যে আমরা যে কনসেপ্ট করেছি সিরিজ প্যারালাল কানেকশন, ওইখান থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে বারবার কোশ্চেন, সেলফ ওয়েটের যে এলঙ্গেশন সেখান থেকে কোশ্চেন। তো কনসেপ্টটা ভালো করে পড়ে তারপর মক টেস্ট দিয়ে যদি মনে হয় যে এই অঙ্কগুলো তুলে নিলে আমার কনসেপ্টটা আরো বেটার হতো, জবরদস্ত হতো যদি, তাহলে সেই অঙ্কগুলো তুলে নেবে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট ক্লাসে আবার মিট করব। গুড নাইট।